আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন প্রার্থী ভাইরা, তো আশা করি আপনারা ভালো আছেন। খুব শীঘ্রই গ্রুপে আমি ক্লাসের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা দ্রুত যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আর সবকিছু শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এই বিষয়টার জন্য একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি, সবকিছু একটু ঠিকঠাক আছে কিনা ক্লাসে, ভিডিও অডিও সবকিছু একটু গ্রুপে লিঙ্কটা দিয়ে দিলেই পেয়ে যাবেন সবাই। একটু একটু সময় চাচ্ছি। এই যে ইনশাল্লাহ সবাই সবাইকে মেনশন দিয়ে দেন, সবাই চলে আসুক। ২-১ মিনিট একটু সময় নিব, আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দিই। অনেকে হয়তো আসেনি এখনো, লিঙ্কটা না পেলে তো আসলে আসার কথাও না। আপনারা কে কোত্থেকে বলছেন, আমি একটু গ্রুপে লিঙ্কটা দিয়ে তারপরে আপনাদের সামনে হাজির হচ্ছি আর কি। একটু দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আগে গ্রুপের লিঙ্ক টিঙ্ক সব দিয়ে তারপরে আপনাদের সাথে যোগদান করছি। আল্লাহু আকবার। সবাই আপনার ওদেরকে মেনশন দিয়ে দেন, আর গ্রুপের লিঙ্কটা আমিও গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিয়েছি, আশা করি সবাই চলে আসবে। আপনারা সবকিছু শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এই বিষয়টা একটু আপনাদের কাছে তলব করছি। সবাই একটু কমেন্ট করুন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানান এবং অন্যদেরকেও মেনশন দিয়ে দেন, কলেজ ক্লাসটা করার সুযোগ করে দেন। হ্যাঁ, যে কেউ চাকরি প্রার্থী ক্লাসটা করতে পারবেন, ক্লাসটা যে কেউ করতে পারবেন। আপনারা দ্রুত চলে আসেন, দ্রুত চলে আসেন। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এবং আপনাদেরকে একই প্ল্যাটফর্মে শিক্ষা নেওয়ার এবং শিক্ষা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন, এবং সাথে সাথে মহান রবের কাছে শুকরিয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করছি। আমরা যেহেতু মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে, বা সরি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড হিসেবে আরবি প্রভাষক এবং আহ, সহকারী শিক্ষক, যেই পোস্টের জন্যই পরীক্ষা দিব না কেন, বাংলা ক্লাসটি আজকের সবার জন্য উন্মুক্ত। এবং আমরা ক্লাস করব এই উদ্দেশ্যে। আপনাদের কমেন্ট গুলো আমার কাছে আসছে না কেন, আমি এটাই বুঝতেছি না। কমেন্ট গুলো আমার কাছে আসছে না। আমি একটু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমার কাছে কমেন্ট গুলো আসছে না। কমেন্ট না আসলে তো একটু কষ্টই হচ্ছে। আপনারা কি কমেন্ট করেছেন? তাও তো আমি বুঝতেছি না, কমেন্ট গুলো আমার কাছে আসছে না। আমি আলোচনা শুরু করে দেই। কমেন্ট কেন জানি আমার এখানে কমেন্ট গুলো শো করছে না, দুঃখিত। আলোচনাটা দেখেন, আপনি প্রাণবন্ত ধৈর্য ধরে আলোচনাটা দেখেন। আর এর মধ্যে কমেন্ট গুলো আশা করি যে হাজির হবে, তখন আমি পড়ে নেব আর কি। ও আল্লাহ, আর প্রথম দিন তো আমি একটু সময় নিচ্ছি, ২-১ মিনিট। হ্যাঁ, আমি এতক্ষণে কিছু কমেন্ট পেয়েছি, দুঃখিত।
যে আরমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফয়সাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সবার সালামকে একসাথে ওয়ালাইকুম সালাম বলে দিচ্ছি বারবার। নাম ধরে সালাম দেওয়াটা এটা বারবার সবাই তোমরা শুনছি সালামের জবাব, এই জন্যে। দেখেন আমি একটু আলোচনায় যাই। আপনারা সবাই কে কোত্থেকে ক্লাস করছেন, আর ক্লাসটা একটু শেয়ার দিয়ে দেন, অন্যদেরকে মেনশন দিয়ে দেন, সবাইকে ক্লাসে আসতে বলেন। রোজার মাস, সারাদিনের ক্লান্তি, নামাজ, অন্যান্য বিষয়গুলো সমাপ্তি করে আমরা হচ্ছে ক্লাসে এসেছি। আমরা ক্লাসটা একটু প্রাণবন্ত করে আমরা ক্লাস, আপনারা সবকিছুই দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা ভিডিও, সেটা একটু আমার সাথে একটু শেয়ার করেন। যেমন আমি এখানকার একটু আলো বা রেজুলেশন বাড়িয়ে নিচ্ছি। আশা করি যে এখন সুন্দর দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। ঠিক আছে, যাক। আচ্ছা, তো আমি আপনাদের হচ্ছে, যেমন একজন হচ্ছে মিজানুর রহমান সিলেট থেকে। আপনারা একটু দেখেন কেমন আছেন ভাইয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া, আপনাদের দোয়ায় ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আমি সিরাজগঞ্জ থেকে। জি, এটা শেয়ার দিয়ে দেন, মেনশন দিয়ে দেন। আর আমিও একজন আপনাদের হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করব। আর আসলে সকল বিষয়ে পরিচয় হবে আমাদের, প্রাণবন্ত হবে, দীর্ঘায়িত হবে আমাদের সম্পর্কটা আমাদের সার্ভিসের উপরে এবং আপনাদের মনোতুষ্টির উপরে, এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা মেটেরিয়ালস দরকার তা আমরা আপনাকে লক্ষ্য পূরণের পথে আপনাকে তা আমরা দিচ্ছি কিনা তার উপরেই হচ্ছে আমাদের সাথে আপনাদের সাথে আমাদের পথ চলা হবে। আজকের কি কি আয়োজন আছে, কি কি বিষয় আলোকপাত হবে, কি কি বিষয়ে আপনাদেরকে সার্ভ করব, এবং কি কি ম্যাটেরিয়ালস বাংলাতে আমি আপনাদেরকে সার্ভ করব। নট অনলি নিবন্ধন, যারা যারা এখানে কে কে আছেন যে শুধু আমি নিবন্ধন, আমি সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি, এটা নিবন্ধন হয়ে যাবে, সব হয়ে যাবে। আমি যেই টপিক পড়াবো বাংলার, সেই টপিকসটা আপনাদেরকে ডিটেলস পড়াবো। ঠিক আছে, যাতে আপনারা এটা দিয়ে যেই পুঁজি খাটিয়ে, অর্থাৎ জ্ঞানের বিদ্যার পুঁজি দিয়ে আপনাদের এই যে চাকরির ব্যবসাটা করতে পারে। ঠিক আছে, বরিশাল বানারীপাড়া থেকে, সিরাজগঞ্জ থেকে কেমন আছেন, অনেকেই যুক্ত হয়েছেন। তো হচ্ছে আমরা ক্লাসে যাই। আপনারা জানেন, এই জায়গায় একটু লক্ষ্য করুন, আমরা যে আমরা কলেজ পর্যায়ের জন্য, কলেজ পর্যায়ে যে নিবন্ধনের আজকে একটা বিগত সালের প্রশ্নকে অ্যানালাইসিস করে ওই টপিক ধরে আসলে আমরা কি কি বিষয় হচ্ছে আয়ত্ত করলে ভালো হবে, বা কি কি আয়োজন আছে এখানে, তো সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। আশা করি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন এখানে কলেজ পর্যায়ে, যেটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা ব্যবস্থাপনা এবং ইনস্টিটিউট, কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রভাষক, ইনস্ট্রাক্টর ইত্যাদি পদের জন্য যেই আয়োজনটা আর কি, যে প্রশ্নের মান যেটা কলেজ পর্যায়ে করা হয়। আর কলেজ পর্যায়ে বাংলার জন্য এখানে মান বন্টন তো আপনি দেখতেই পাচ্ছেন, ভাষারীতি ও বিরাম চিহ্ন। এটা এমন কোনো পরীক্ষা নেই নিবন্ধনে যেখানে এখান থেকে প্রশ্ন হয়নি। বাগধারা, বাগবিধি, এটা তো এনটিআরসি কর্তৃক কি এই সিলেবাস নির্ধারিত, সুতরাং এর বাইরে তো প্রশ্ন হবে না, হওয়ার নয়, এখান থেকে প্রশ্ন হবে। তো ভুল সংশোধন, শুদ্ধিকরণ, যথার্থ অনুবাদ এবং শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, সমাস, যাকে আমরা খুব ভয় করি, এবং হচ্ছে সরি বানানটা ভুলে যাচ্ছি, প্রত্যয় বিন্যাস, এরপর সমার্থক, বিপরীতার্থক শব্দ, যেটাকে এই প্রত্যয়কে অনেকে হচ্ছেন আপনারা কঠিন থেকে কঠিনতর টপিক মনে করে থাকেন, কিন্তু আমরা সেইগুলো সাবলীল ভাষায় আপনাদেরকে সার্ভিস দিয়ে দেব ইনশাআল্লাহ, ম্যাটেরিয়ালস উইথ ম্যাটেরিয়ালস আর কি। প্রায়োগিক প্রয়োজনীয়তা, এরপরে দেখেন বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি। এটা তো বাংলার এমন কোনো পরীক্ষা নেই যেখানে হচ্ছে এই সন্ধি আসে না, বিরাম চিহ্ন আসে না। কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়, এগুলো আর কি, এইগুলো হচ্ছে আমাদের বাংলার জন্য আয়োজন। হাতে গোনা কয়েকটি টপিক, যেটা আমরা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ রূপে একেবারে বিস্তারিত ডিটেলস পড়বো। তো চলি আমরা একটু একটা টপিক, যেটা হচ্ছে আমাদের বিগত সালের আপনাদের জন্য কি কি ফাইল এখানে আছে, কি কি আয়োজন আছে আপনাদের কর্তৃপক্ষ থেকে, সেটা আমরা দেখব। এটা আমাদের জন্য হচ্ছে তাদরিস কি সার্ভিস দিচ্ছে, কি দিবে না দিবে, সেটা আপনাদেরকে আত্মস্থ, অর্থাৎ যে যেটা হচ্ছে আত্মবিশ্বাসী করার জন্য হচ্ছে আজকের এই আয়োজনটি। আচ্ছা, তো দেখেন আপনারা এখানে আমাদের যেই কলেজ নিবন্ধনের যে প্রথম যে প্রশ্নটি আছে গত বছরের, সেই প্রশ্নটি আমরা একটু দেখি এখানে।
আর আপনাদেরকে আপনারা কিভাবে নিজের পড়ালেখাকে চাকরির পথে অনেক দূর নিয়ে যাবেন, পড়বেন, সেই বিষয়টা হচ্ছে আমি খুব সুন্দর করে এখানে দেখাবো। এই সবগুলো আপনাদের জন্য আয়োজন, আপনাদের জন্য এগুলো আয়োজন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন আছে কলেজ পর্যায়ের ব্যাখ্যা সহ বিগত সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান। এখানে দেখতেই পাচ্ছেন, আপনাদের স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাওয়ার কথা। ব্যাখ্যা সহ বিগত সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান 18তম কলেজ সমপর্যায়ের। আমরা যে পরীক্ষাটা সামনে দিব সেটা হচ্ছে 19তম পরীক্ষা। আর 18তম কলেজ যে পরীক্ষার প্রশ্নটি আছে সেটা হুবহু এখানে আছে, যেটা হচ্ছে 15/3/2024 হয়েছিল। এরপরে আর পরীক্ষা হয়নি। গভর্নমেন্ট চেঞ্জ, ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে সবার প্রক্রিয়ার পরিবর্তনে নতুন সরকার আসার পরে এনটিআরসি আবার হচ্ছে আটঘাট বেঁধে নেমেছেন যে পরীক্ষা নেবেন। শিক্ষক সংকট আছেন, সেই সংকট আপনাদের দ্বারাই নিরসন করা হবে। তো আমরা এই যে আলোচনাটা করব, আমাদের কি কি মেট্রিক্স আছে, আমরা এই আলোচনা দিয়েই আমাদের বিগত সালের প্রশ্ন সলিউশন দিয়ে আমি আপনাদের জন্য অনেকগুলো ফাইল খুলে রেখেছি। যে ফাইলগুলো থেকে আপনাদেরকে আমি সহযোগিতা নিয়ে আপনাদেরকে পড়াবো, এবং যেগুলো আপনারা নোট করবেন, পড়বেন, ঠিক আছে? আরেকটা বিষয় বলি, আপনি যেই কোনো চাকরির প্রার্থী হন না কেন, আপনি কিভাবে বাংলাকে গুছাবেন, কিভাবে বাংলাকে পড়বেন, সেটা একটু আমি যদি বলি আপনারা একটু খেয়াল করেন কিভাবে আপনাকে বাংলাকে গুছাবেন। আচ্ছা, আপনি বাংলাকে গোছানোর জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে আর কি, এই যে একটা প্রশ্ন বাংলা সাহিত্যকে নিয়ে, প্রাচীন যুগকে নিয়ে আপনি ছোট আপনার খাতা বানিয়ে ফেলবেন। একটা খাতা বড় মোটা, তো যার কিছু পেজ আপনি সাহিত্যের জন্য দিবেন, কিছু পেজ কারকের জন্য, কিছু সমাসের জন্য। তো আমি যে আলোচনা করব আপনি ডে বাই ডে একটু একটু করে অ্যাড করবেন। এই ডে বাই ডে একটু একটু অ্যাড করবেন। আপনি ছড়ানো ছিটানো অগুছালো পড়া পড়বেন না, ছড়ানো ছিটানো অগুছালো দিয়ে পড়বেন না, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। তো দেখেন, আমি আজকে যে সকল তথ্যগুলো দেব বা যে ব্যাখ্যাটা আপনাদেরকে দেব বা যে যা দিয়ে আপনাদেরকে পড়াবো আর কি, সেইগুলো একটু নোট করবেন এবং হচ্ছে রিপ্লে দিবেন, প্রশ্ন করবেন, তাহলে আপনি হচ্ছে ভালো কিছু অর্জন করতে পারবেন। আর যে কোনো বিষয় ধৈর্য ধরবেন, ধৈর্য আপনাকে হচ্ছে আপনার লক্ষ্যে পৌঁছে দিবে। তো এখন আমরা একটু প্রশ্নে যাই, তারপরে সমাধান করি, একটু দেখেন। জি, অনেকে যুক্ত হয়েছে, অনেকে যুক্ত হয়েছেন, সরি দুঃখিত, আপনারা তো আহ বড় মানুষ, শিক্ষক প্রার্থী, তো সেই জন্য হচ্ছে আমি অন্যদেরকে তুমি বলতে বলতে আপনাদেরকে তুমি বলে ফেলছি, দুঃখিত। আচ্ছা, আপনাদেরকে সম্বোধন করব। দেখেন এখানে যেটা আছে, এখানে লেখা আছে, দেখেন যে বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি। এটা হচ্ছে আমাদের কলেজ নিবন্ধনের যে 18তম কলেজ নিবন্ধনের যে প্রশ্ন, সেটা বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি। দেখেন একটা হচ্ছে এখানে আদি নিদর্শন, নিদর্শন বললে যে কোনোটা হতো, আদি নিদর্শন যেহেতু বলছে, আপনারা কম বেশি এটার সাথে পরিচিত। একটা হচ্ছে চর্যাপদ, আর একটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বঙ্গবাণী, আর হচ্ছে অন্নদা মঙ্গল। কমেন্ট করুন, কমেন্টে জানান, আর পরে হচ্ছে আমি ব্যাখ্যা দিচ্ছি। আপনারা এই যে এখানে বাংলা ভাষা আদি নিদর্শন, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বঙ্গবাণী, অন্নদা মঙ্গল কাব্য, এগুলো এখানে আদি যুগ বলছে। আদি যুগ বললে কিন্তু প্রাচীন যুগ। বাংলা সাহিত্যে তিনটা যুগ, বাংলা সাহিত্যে তিনটা যুগ আছে, তিনটা যুগ। এই যে দেখেন, আমি আপনাদের জন্য যে ফাইলটা ওপেন করে রেখেছি, যে মেটেরিয়ালস গুলো ডে বাই ডে আপনাদেরকে দেওয়া হবে, এখানে দেখেন এই বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, বা বাংলা সাহিত্যের যে মধ্যযুগ, বাংলা সাহিত্যের আধুনিক যুগ। প্রাচীন যুগ যেটা 650 থেকে 1200, আর 1201 থেকে 1800, আর একটা হচ্ছে 1801 থেকে বর্তমান। প্রাচীন যুগ নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, একমাত্র যদি প্রাচীন যুগ নিয়ে কোনো কথা বলে, তাহলে আপনার মাথায় এটা সেট আপ হয়ে যেতে হবে, একমাত্র বলা হচ্ছে চর্যাপদকে নিয়ে। প্রাচীন যুগ বললেই চর্যাপদ হবে, প্রাচীন যুগ বললে অন্য কোনো পদকে, মানে অন্য কোনো বিষয় আপনার কাছে আসবে না। তো বাংলা সাহিত্যে প্রাচীন যুগ বলা হচ্ছে এই যে সাহিত্যের নাম, ওই সময় কোন সাহিত্যটি ছিল, এখানে আছে যে একমাত্র আছে হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে কোন বিষয়টি বা কোন সাহিত্য বা কোন কাব্য, কোন ধর্মের, এই যে কথাগুলো সব সময় এটা একটা প্রশ্নের মধ্যেই চলে যাবে, সেটা চর্যাপদ। তো প্রাচীন যুগ এখানে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগে নিদর্শন কোনটি, চর্যাপদ। এখন চর্যাপদ সম্পর্কে প্রশ্ন প্রতি বৎসরই কম বেশি আসে, প্রতি বৎসরই আসে। তাহলে কি কি বিষয় আসে, আমি এখানে যে ব্যাখ্যাটা এখন দিব, আপনি 12টি প্রশ্ন অন্তত পারবেন। চর্যাপদ কেন্দ্রিক 12, 14টি, 15 প্রশ্ন আপনি এখন পেরে যাবেন। আমি আপনাদেরকে একটু দেখাই, আমি একটা ব্যাখ্যা দিয়েছি এখানটা, একটু দেখেন, এখানটা একটু ব্যাখ্যা আমি রাখছি, এই ব্যাখ্যাটা একটু দেখেন, যে ব্যাখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। দেখেন এখানে লেখা আছে যে এই চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, এটা একটা প্রশ্ন আছে। এই যে বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি, চর্যাপদ, এটা একটা প্রশ্ন।
আর এটা হচ্ছে এক চর্যাপদ নিয়ে যত প্রশ্ন করা হবে সেটা একমাত্র হবে প্রাচীন যুগে, প্রাচীন যুগ হবে। বাংলা ভাষা আদি নিদর্শন, আদি বলতে প্রাচীন যুগ বুঝবো। তাহলে প্রাচীন যুগ সম্পর্কে যাই বলা হবে সেটা চর্যাপদ, আদি নিদর্শন বলা হবে চর্যাপদ। আর এটা কোন ধর্মের সাথে সম্পৃক্ত, সেটা বৌদ্ধ ধর্মের সাথে সম্পৃক্ত। বৌদ্ধ ধর্মের কারা এই চর্যাপদটাকে লালন করেছেন, ধারণ করেছেন, তারা কারা? তান্ত্রিক মতাবলম্বী সহজিয়া, মানে সিদ্ধাচার্যগণ, সহজিয়া সিদ্ধাচার্যগণ, যারা বৌদ্ধ ধর্মের নীতি নৈতিকতার দিকটি প্রচার করত, যাদেরকে বলা হচ্ছে সহজিয়া সিদ্ধাচার্যগণ, সহজিয়া আর তান্ত্রিক মতাবলম্বী এই কথাগুলো। এরপরে আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন বাংলা ডিপার্টমেন্ট এবং সংস্কৃত ডিপার্টমেন্ট একই ডিপার্টমেন্ট ছিল। বাংলা ডিপার্টমেন্ট এবং সংস্কৃত ডিপার্টমেন্ট একই ডিপার্টমেন্ট ছিল। তো তৎকালে বাংলা এবং সংস্কৃত, এখন কিন্তু বাংলা এবং হচ্ছে বাংলা আলাদা, সংস্কৃত এবং পালি আলাদা, সংস্কৃত পালি আলাদা ডিপার্টমেন্ট, বাংলা আলাদা ডিপার্টমেন্ট। তো সংস্কৃত, বাংলা এবং সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে দেখেন কোন জায়গায় বাংলা এবং সংস্কৃত ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন তিনি, এটা একটা প্রশ্ন হতে পারে। এরপর হরপ্রসাদ শাস্ত্রী এই ব্যক্তিটি, এই ব্যক্তিটি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে, উনি রয়্যাল লাইব্রেরি, তাহলে কোত্থেকে রয়্যাল লাইব্রেরি, এগুলো প্রত্যেকটা থেকে একটা প্রশ্ন। 1907 সালে, কত সালে সেটা আবিষ্কার করেন? 1907 সালে। এটা হচ্ছে সংস্কৃত পুঁথির মধ্যে তিনি প্রাচীনকালের যে বাংলা ভাষায় লেখা, যেটা বাংলা ভাষার প্রথম বই, বাংলা ভাষার প্রথম বই বাংলা ভাষায় লেখা। কোন ভাষায় লেখা? যদি পরীক্ষা আসে চর্যাপদ কোন ভাষায় লেখা, আপনাকে বাংলা ভাষায় লেখা এটা দিতে হবে। আর চর্য বিনিশ্চয়, চর্য বিনিশ্চয়, এটা হচ্ছে তৎকালীন ওই সময় নামে, এখন আমরা হচ্ছে চর্যাপদ নামই হচ্ছে জানি, নামে একটি পুঁথি আবিষ্কার করা হয়। তাহলে চর্যাপদ কি? পুঁথি। আর পুঁথি কোন ভাষায় লেখা? কবিতা আকারে লেখা। তাহলে কোন গ্রন্থ? কাব্যগ্রন্থ। সংক্ষেপে এটিকে বৌদ্ধ গান ও দোহা, বৌদ্ধ গান ও দোহা, ওই বৌদ্ধ ধর্মের সাথে সম্পৃক্ত বৌদ্ধ গান ও দোহা বা চর্যাপদ বলে বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে এই কয়েকটা প্রশ্ন যদি আপনি ক্লিয়ার রাখেন, মাথায় রাখেন, তাহলে আপনার চর্যাপদ বা হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন যে তার বেসিক বা মূল ধারণাটা আপনার কাছে চলে আসবে। আমরা এইভাবে হচ্ছে আপনাকে প্রত্যেকটা প্রশ্নেরই পিডিএফ ব্যাখ্যা সহকারে আপনাদেরকে এগুলো প্রডিউস করা হবে, হচ্ছে দেওয়া হবে। আর আশা করি আমি আপনাদেরকে একটু এটা এই প্রশ্নটার পরে মাঝখানে আপনারা কি কি কমেন্টস করেছেন সেই কমেন্টস গুলো একটু দেখে নিই, ঠিক আছে ভাইয়া? আপনারা কিভাবে চোখে দেখেন? এটা কেমন প্রশ্ন আমি জানি না। চর্যাপদ, মাশাআল্লাহ, অনেক উত্তর করেছেন। এর মধ্যে মিজানুর রহমান চর্যাপদ, আরমান সাহেব চর্যাপদ, আশরাফুল ক চর্যাপদ, হিফজুর চর্যাপদ, আচ্ছা, এরপর ফয়সাল আহমেদ, এরপরে রেজা সাহেব, হিফজুল, অনেকে উত্তর করেছেন, সুন্দর, ধন্যবাদ। এরপরের প্রশ্নে যাই, আপনারা এগুলো হচ্ছে পেয়ে যাবেন আর নোট করে ফেলবেন, ভিডিওটা বারবার দেখবেন, নোট করে ফেলবেন। আপনারা কি লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? লেখা স্পষ্ট তো দেখা যাওয়ার কথা, লেখা দেখা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে কনফার্ম করবেন, দেখা যাওয়ার কথা। লেখা স্পষ্ট দেখা যায় কিনা এটা। আচ্ছা, তারপরের প্রশ্ন যাচ্ছে আমি। তারপরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা, এই যে এখানটায় আমি হচ্ছে ব্যাখ্যাটা ঢেকে রাখলাম, ব্যাখ্যা ঢেকে রেখেছি। মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের, দেখেন প্রথম প্রশ্নটা ছিল প্রাচীন যুগ, এরপরে মধ্যযুগ, আধুনিক যুগ, 3 যুগ থেকে প্রশ্ন হবে, 3 যুগ থেকে প্রশ্ন হবে। বাংলা সাহিত্যে যুগই 3টা, প্রাচীন যুগ শুধু চর্যাপদ থেকে, মধ্যযুগ বললে মুসলিম কবি এবং হিন্দু ধর্মের এখানে যারা কবি ছিলেন উভয়ের আসবে, মুসলিম কবিদের অনুবাদ আসবে, হিন্দু সাহিত্যিকদের মৌলিক রচনা আসবে, এই 2 ধরনের লেখাগুলো আসবে। অর্থাৎ এখানে প্রশ্নটা করা হয়েছে মধ্যযুগের শেষ কবিকে, মধ্যযুগের শেষ কবিকে, যে আব্দুল হাকিম মধ্যযুগের অন্যতম মুসলিম কবি, আর বারুচন্ডী দাস আলাউল মধ্যযুগের প্রধান মুসলিম কবি, তারপরে হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। এখানে কারা? এই 4 জনের মধ্যে কে এখানে রাইট উত্তর হবে? মধ্যযুগের শেষ কবিকে, মধ্যযুগের শেষ কবিকে, ঠিক আছে, মধ্যযুগের শেষ কবিকে সেটা একটু বলেন, মধ্যযুগের শেষ কবি কি সেটা একটু বলেন। এর মধ্যে কমেন্ট করেছেন হচ্ছে, ফোনটা হাত থেকে পড়ে গেল। এখানে মধ্যযুগের শেষ কবি হচ্ছে আলোর সন্ধানে উত্তর করেছেন ঘ, ভারতচন্দ্র রায়গুণাকর উত্তর করেছেন, আরমান সাহেব উত্তর করেছেন ঘ। আচ্ছা, তারপরে দেখি আর কি উত্তর করেন, হচ্ছে জিহাদুল ইসলাম রেজা উত্তর করেছেন 4। আমরা কয়েকজনকে পেয়েছি 4 নম্বর উত্তর করেছেন, যারা উত্তর করেছেন তাদের উত্তর রাইট হয়েছে, ঠিক হয়েছে। আনিসুর রহমান উত্তর করেছেন হচ্ছেন ঘ, 4 নাম্বার। আচ্ছা, তারপরেরটাতে আসি।
এখানে ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের শেষ কবি। তাহলে মধ্যযুগ সম্পর্কে আমাদের কিছু নলেজ দরকার, যেটা দিয়ে হচ্ছে আমরা ক্লাসটাকে, আমাদের শিক্ষাটাকে আরো পাকাপোক্ত করব। আপনাদেরকে বলে রাখি, আপনারা একটা নোট খাতা বানাবেন, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 2-1 পেজ খালি রাখবেন, যা শিখবেন প্রাচীন যুগে তা এখানে অ্যাড করবেন। এরপরে 2 পাতা নেবেন মধ্যযুগ, যা শিখবেন তা অ্যাড করবেন। দেখবেন যে আপনি 2-3 মাসের মাথায় আপনি যে কোনো চাকরির জন্য প্রাচীন যুগ সহজ, যে কোনো চাকরির জন্য মধ্যযুগ সহজ। আপনি একটা খাতার 2 পেজ করবেন সন্ধির জন্য, যা বিগত সালে প্রশ্ন পাবেন তা এখানে অ্যাড করবেন আলোচনা। দেখবেন যে আপনার ক্লাসটা, আপনার যে নোট খাতাটা, সেটা চাকরির জন্য একটা ডাইজেস্ট হয়ে যাবে। আপনার ডাইজেস্ট আপনি নির্মাণ করবেন, আপনি লিখবেন, তাহলে দেখবেন যে এই ডাইজেস্ট যে কোনো শিক্ষার ক্ষেত্রে, যে কোনো পড়ার জন্য গুরুত্বপূর্ণ হবে। আমরা এরপরে ব্যাখ্যাটা দেখি, আরো অনেক উত্তর করেছেন, আরো অনেক উত্তর করেছেন। আচ্ছা, দেখেন এখানে আমরা যে ব্যাখ্যাটা দিয়েছি ভারতচন্দ্র রায়গুণাকর সম্পর্কে, এটা একটু দেখে নেন। এখানে আমি কালার কোড ব্যবহার করেছি যাতে আপনারা কালার কোড দিয়ে বুঝতে সুবিধা হয়। এখানে ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের শেষ কবি। আর মধ্যযুগের শেষ সময়টা কখন? আপনারা এখানে দেখতে পাচ্ছেন মধ্যযুগের শেষটা হচ্ছে মধ্যযুগ 1201 থেকে 1800। তো 1201 থেকে 1800 যদি মধ্যযুগের ডিউরেশন হয়, তাহলে মধ্যযুগের শেষ কবি কখন হবেন? মধ্যযুগের তাহলে শেষ কবি তো হবে 1800 সালের আগের যিনি, তিনি হবেন, ইমিডিয়েট যিনি আগে। তাহলে আমরা দেখি মধ্যযুগের শেষ কবিকে। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের শেষ কবি। এবার কৃষ্ণচন্দ্র রায় তার যে অন্নদামঙ্গল আছে, সেখানে তিনি ভারতচন্দ্র রায়গুণাকরকে রায়গুণাকর উপাধি দিয়েছেন। তার মূল নাম ভারতচন্দ্র, তিনি উপাধি দিয়েছেন কৃষ্ণচন্দ্র। তার অন্নদামঙ্গল যে আছে, অর্থাৎ মঙ্গল কাব্য দেবদেবীদের প্রশংসায় লিখিত, সেটার মধ্যে তিনি রায়গুণাকর উপাধি ভূষিত হয়েছেন। আমি কালার কোড ব্যবহার করছি, কালার কোড গুলো ভালো করে মুখস্থ করে নেবেন। ভারতচন্দ্র যে রায়গুণাকর, তিনি 1760 সালে মৃত্যুবরণ করেন। আর 1760 সালটা 1800 সালের কিছু আগে। 1760 সাল আমরা দেখতে পাচ্ছি 18 সালের ইমিডিয়েট আগে। তাহলে মধ্যযুগের ডিউরেশন হচ্ছে 1201 থেকে 1800। তার মানে তিনি হচ্ছেন মধ্যযুগের কবি, মধ্যযুগের একজন শেষ কবি। তার মৃত্যুর সাথে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি হয়। অর্থাৎ ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু দিয়ে, অর্থাৎ বাংলা সাহিত্যের মধ্যযুগের পরিসমাপ্তি ঘটে। অন্যদিকে তারপরে যে জন্মগ্রহণ করেছে, তিনি মধ্যযুগে পড়েছেন তার জন্ম, আবার তিনি হচ্ছেন আধুনিক যুগে পড়েছেন, এই জন্য তাকে বলা হবে যুগ সন্ধিক্ষণের কবি। আমরা দেখি এখানে যে 1800 থেকে যে 1801, 1800 আগে জন্মগ্রহণ করছেন, 1800 পরে বেঁচে ছিলেন, তো তাকে বলা হবে হচ্ছে মধ্যযুগের মানে হচ্ছে অর্থাৎ যুগ সন্ধিক্ষণের কবি, যিনি মধ্যযুগের জন্ম কিন্তু আধুনিক যুগে আসছিলেন। আচ্ছা, তো এখানে কি মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি হচ্ছেন আলাউল, মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি। এই যে আলাউল মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি, যে তিনি যে পদুমাবধ যে কাব্যগ্রন্থ লিখেছেন, মধ্যযুগের সকল কিছু কাব্য নির্ভর। আচ্ছা, তারপরে আব্দুল হাকিম মধ্যযুগের অন্যতম কবি, তিনি বঙ্গবাণী কবিতা লিখেছেন। আব্দুল হাকিম 1610 সালের কবি, 1610 সালের কবি তো হচ্ছেন তিনি মধ্যযুগের। এবং বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে বারুচণ্ডী দাস। এগুলো সব মধ্যযুগের সাহিত্য, এগুলো সবই মধ্যযুগের সাহিত্য। তাহলে আপনি প্রাচীন যুগ মধ্যযুগ এগুলো যদি নোট করে ফেলেন 2 পেজে অল্প অল্প করে, তাহলে এটা ভারী হতে থাকবে, এটা ভারী হতে থাকবে। আচ্ছা, এরপর আরো অনেক উত্তর করেছেন, ফয়সাল আহমেদ উত্তর করেছেন যে ভারতচন্দ্র রায়গুণাকর এটা। তারপরে আপনাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা যদি কোনো কিছু বলতে চান, তাহলে অবশ্যই বলবেন। আমি এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। যুগ সন্ধিক্ষণের কবি এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়, এখানে যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? দেখেন, এই পর্যন্ত কলেজ প্রভাষক নিবন্ধনের 18তম যে আমরা যে প্রথম 3টা পেয়েছি, সেটা বাংলা সাহিত্য থেকে এসেছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে প্রশ্ন এসেছে, মধ্যযুগ থেকে এসেছে, আধুনিক যুগ থেকে আসবো। এখন মধ্যযুগের আরেকটি প্রশ্ন, যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? যোগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কি? আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি। আর ভিডিও দেখা যাচ্ছে কিনা, ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা, কালার কোড গুলো দেখা যাচ্ছে কিনা, এটা একটু আপনারা আমাকে এনশিওর করবেন, এটা একটু দেন, উত্তর দেন। যোগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? যোগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? আপনারা উত্তর করার সময় এটা হিসেবে করবেন, যে নং প্রশ্ন আছে 3-এর ক খ গ, 3 লিখবেন, বা শুধু ক খ লিখলে কোন প্রশ্নটার উত্তর করছেন অনেক সময় হচ্ছে অনেকে লেটে উত্তর করেন, এটা অসুবিধা হতে পারে, এই জন্য। আচ্ছা, এর মধ্যে 3-এর হাসানুল বান্না 3-এর এ উত্তর করেছেন, হাসানুল বান্না 3-এর এ, 3-এর এ।
আমরা দেখবো হচ্ছে যোগ সন্ধিক্ষণের কবিকে বিহারীলাল চক্রবর্তী হয় কিনা, কে কে বিজয়ী হন, কার কার জন্য হচ্ছে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে হচ্ছে গিফট যাবে। আর উত্তর করেছেন জিহাদুল ইসলাম রেজা, ঈশ্বরচন্দ্র গুপ্ত। আমরা দেখি ওনার উত্তর ঠিক হয় কিনা। তারপরে আশরাফুল ইসলাম উত্তর করেছেন হচ্ছে তিনের খ, হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। আমরা দেখি যোগ সন্ধিক্ষণের কবি কে, যোগ সন্ধিক্ষণের কবি কে। আচ্ছা, দুইজনের উত্তর অলরেডি রাইট পেয়েছি, একজন হচ্ছেন ভুল উত্তর করেছেন। যোগ সন্ধিক্ষণ দুই যুগের, প্রাচীন যুগ সরি মধ্যযুগ আধুনিক যুগ, দুই যুগের রিলেশন অর্থাৎ মাঝে যার জন্মটা হয়েছে তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। দুইটা যুগকে পেয়েছেন। আমরা একটু তার ব্যাখ্যাটা দেখি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে বা মধ্যযুগ সম্পর্কে আরো কিছু তথ্য আমরা এখানে পাবো। আমরা 3টা প্রশ্ন পেয়েছি, ভাষা থেকে এসেছে 25টা প্রশ্নের মধ্যে। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় মধ্যযুগ এবং আধুনিক যুগ, ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় মধ্যযুগ এবং আধুনিক যুগ উভয় যুগের প্রভাব লক্ষণীয়, উভয় যুগে। তাই ঈশ্বরচন্দ্রকে যোগ সন্ধিক্ষণের কবি বলা হয়। ভারতচন্দ্র রায় গুণাকর ছিলেন মধ্যযুগের শেষ কবি, অর্থাৎ ওনার পরই ঈশ্বরচন্দ্র গুপ্ত এসেছেন। এবং ভোরের পাখি বলা হয় হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। এই যে বিহারীলাল চক্রবর্তী, তার একটা উপাধি হচ্ছে ভোরের পাখি, এটা অনেক সময় পরীক্ষা আসে বিহারীলাল চক্রবর্তী থেকে। আচ্ছা, আর আলাউল তো হচ্ছে মধ্যযুগের অন্যতম হচ্ছেন শ্রেষ্ঠ কবি, অন্যতম প্রধান কবি। এই মধ্যযুগে মুসলিম কবিও ছিলেন, মধ্যযুগে হিন্দু কবিও ছিলেন। হিন্দু কবিরা মৌলিক সাহিত্য লিখেছেন দেবদেবীর প্রশংসায়, আর মুসলিম কবিরা ইরান থেকে অর্থাৎ মিডল ইস্ট থেকে বিভিন্ন অনুবাদ সাহিত্য তারা এটা বাংলা ভাষায় এসে এনেছিলেন। আচ্ছা, তারপর পরের প্রশ্নে যাচ্ছি আমরা এখন। 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই যে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন, একটু সবাই উত্তর দেন। চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? আমরা বাংলা সাহিত্যের আধুনিক যুগে চলে এসেছি। মাইকেল মানে আধুনিক যুগ, মাইকেল মানে আধুনিক যুগ। চতুর্দশপদী কবিতার সনেটের প্রবর্তক কে, এটা একটু বলেন তো দেখি। 3 নাম্বার আরো উত্তর করেছেন, এরপরে হচ্ছে আলোর সন্ধানী 3-এর খ, মারুফুল ইসলাম উত্তর করেছেন 3-এর খ। আর বাকি কে উত্তর করেন একটু দেখি। আচ্ছা, নাম্বার দিয়ে উত্তর করবেন, নাম্বার দিয়ে উত্তর করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। 4 নাম্বার চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? আচ্ছা, এর মধ্যে উত্তর করেছেন এখানে হচ্ছে আরমান উত্তর করেছেন হচ্ছেন 4-এর ক, মাইকেল মধুসূদন দত্ত। এরপর হচ্ছে মারুফ উত্তর করেছেন মারুফ ইসলাম সাহেব যে 4-এর ক। আশরাফুল ইসলাম উত্তর করেছেন 4-এর ক। আচ্ছা, আমরা দেখি, এটা একটা কমন প্রশ্ন, অনেক জায়গায় এসেছে, আরো আসবে সামনের দিকে। এরপরে যে রেজা সাহেব উত্তর করেছেন মাইকেল, আলোর সন্ধানে 4-এর ক। আবিদিন সাহেব উত্তর করেছেন, জয়নাল আবিদিন সাহেব 4-এর ক। আচ্ছা, আমরা দেখি এরপরে আলোচনা আমরা যাই একটু। আপনারা শেয়ার দিয়ে দেন, কমেন্ট করেন, হচ্ছে অন্য কেউ মেনশন দিয়ে দেন। আমরা এই কাজগুলো কালার কোডের মাধ্যমে এগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেব। আমরা আমাদের তরফ থেকে এই শীটগুলো, এই নোটগুলো আমরা সার্ভ করব, ঠিক আছে? আচ্ছা, চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তককে মাইকেলের মাধ্যমে। তাহলে আমরা মাইকেল সম্পর্কে যদি কিছু নোট করে নেই, বা যেগুলো হচ্ছে আমাদেরকে যুক্ত করবে জ্ঞানের ভান্ডার, মাইকেল লিখে মাইকেলের জন্য একটু জায়গা ফাঁকা রাখবেন, তথ্যগুলো একসাথে যোগ করবেন, আপনি একটা ডাইজেস্ট পাবেন, ঠিক আছে? তো এখন দেখেন, মাইকেল 1865 সালের দিকে, অর্থাৎ তার জন্ম হচ্ছে 1824 সালে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে 4 বছরের বড় ছিলেন তিনি। আচ্ছা, আমরা একটু দেখি মাইকেলকে। বাংলা সাহিত্যে সনেট বা চতুর্দশপদী এর সার্থক কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ চতুর্দশপদী সনেটের। তিনি 1865 খ্রিস্টাব্দে, 1865 খ্রিস্টাব্দে, আমরা জানি তিনি হচ্ছেন 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার থেকে 4 বছরের বড় ছিলেন, সিনিয়র বড় ভাই মনে করতেন। তো মাইকেল মধুসূদন দত্ত 1865 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে থাকতে তিনি ওইখানে যে তার নাম পরিবর্তন করেন, মাইকেল টিমোথি পেন পোয়েম নাম রাখেন। তো একটা কথা আছে না, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। তো তিনি ফ্রান্সে যে বিখ্যাত হতে চেয়েছিলেন, তো নগরীতে অবস্থানকালে ইতালীয় কবি পেত্রাক, আর সনেটের 2টা ধারা আছে, একটা হচ্ছে শেক্সপিয়রীয় সনেট, আর একটা হচ্ছে ইতালীয় কবি পেত্রাকীয় সনেট। তিনি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন ইতালীয় কবি পেত্রাকের দ্বারা। তো ইতালীয় কবি পেত্রাক সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেটের দিগন্ত উন্মোচন করেন। আর সনেট একটি ইংরেজি শব্দ, যার বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী অর্থাৎ 14 লাইনের কবিতা, যেখানে হচ্ছে 8 লাইন এবং 6 লাইন 2টা ভাগ থাকে এটা। তো মাইকেল থেকে প্রশ্ন আসবেই, মাইকেল থেকে প্রশ্ন আসেই।
যেই কয়েকজন কবি সাহিত্যিক থেকে প্রশ্ন আসে সেখান থেকে মাইকেল থেকে আসে, কারণ তার হাত দিয়ে প্রথম মহাকাব্য, প্রথম নাটকগুলো আমরা দেখেছি। সুতরাং মাইকেল আসবে, মাইকেল প্রাসঙ্গিক। মাইকেল সম্পর্কে আপনি যা তথ্য পাবেন, যদি সরকারি চাকরির প্রার্থী আপনি হন, তাহলে আপনাকে অবশ্যই মাইকেলকে বাদ দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে আসি আমরা 5 নম্বর প্রশ্ন, বানান নিয়ে। বানান আমাদের যেই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার, চাকরির পরীক্ষার পার্ট এন্ড পার্সেল বানানকে বাদ দিয়ে কখনো হবে না। বানান শেখার কয়েকটা টেকনিক আছে, সেই টেকনিকগুলো আপনারা অবলম্বন করলে বানান সহজে পারবেন। আর নির্দিষ্ট কিছু বানান আছে, কেউ মুখস্থ করে নেন, তারা জানে। তো এখানে যে সঠিক বানান কোনটি, নিশিথিনি বানানটি 4 রকম আছে, একটু আপনারা একটু বলেন কোনটা এখানে রাইট হবে। কোনটি সঠিক বানান সেটা একটু আমরা দেখি। উত্তর করেন, উত্তর করেন। 5 নাম্বার আরমান সাহেব উত্তর করেছেন 5-এর গ। আরমান সাহেব উত্তর করেছেন 5-এর গ, 5-এর 3 উত্তর করেছেন। আমরা বাকিদের উত্তর আশা করছি, প্রত্যাশা করছি বাকিরা উত্তর দিবেন, জবাব দিবেন। আচ্ছা, 5-এর উত্তর করেছেন আরো আশরাফুল ইসলাম 5-এর 3, আলোর সন্ধানে 5-এর 3, আলোর সন্ধানে 5-এর 3। বাকিদেরও কমেন্ট প্রত্যাশা করছি। হ্যাঁ, রেজা সাহেব উত্তর করেছেন 5-এর 3, রেজা সাহেব 5-এর 3। আচ্ছা, আমি বানান কেন্দ্রিক কিছু কথা বলি, এবং বানান সম্পর্কে আমি 100টি বানান বা 70 থেকে 80টি বানান আপনাদেরকে দেব। যেই কোনো পরীক্ষায় এই বানানগুলো দ্বারা কভার হবে, যেই কোনো পরীক্ষা। এখন আসেন এই নিশিথিরি বানানের কিছু কালার কোড, এবং আমরা সাধারণত আমাদের কনফিউশন হয় কোন বানানগুলো নিয়ে সমস্যা হয়, যেখানে একাধিক রস্যিকার আছে, একাধিক দীর্ঘিকার আছে, একাধিক রস্যি দীর্ঘ আছে, রস্যি দীর্ঘ আছে, এই বানানগুলো নিয়ে বেশি প্রবলেম হয়। তাহলে এই বানানগুলোকে আমরা যদি এক সাইড করে একসাথে কপি করে রাখি তাহলে এটা ভালো হবে। তাহলে দেখেন, এই যে কথাটা এখানে এখানে আছে রস্যি দীর্ঘি, রস্যি দীর্ঘি। আচ্ছা, আপনারা যদি এইরকম যদি খেয়াল করেন, যে আমরা যদি এটা খেয়াল করি এখানে, যে রস্যিকারের মান হচ্ছে 1, দীর্ঘিকারের মান হচ্ছে 2, রস্যকারের মান হচ্ছে 3, আবার দীর্ঘকারের মান হচ্ছে 4। তাহলে আমরা কিছু বানানকে আমরা রপ্ত করতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো। নিশিতিনি মানে হচ্ছে 1 2 1 2 1 2 1 2, রস্যি দীর্ঘি নিশিতিনি। অর্থাৎ রস্যির মান 1, দীর্ঘের মান 2, তাহলে হচ্ছে 1 2 1 2। আচ্ছা, এরপরের প্রশ্ন, আমরা এখানে আরো কিছু বানান আমি কালার কোড ব্যবহার করেছি, একটু কালার কোড এটা একটু দেখেন। এখানে যে কালার কোড আছে সেটা একটু দেখেন। এই যে দেখেন, ব্যাখ্যার মধ্যে এখানে লেখা আছে নিশিথিনি বানানটি সঠিক। এছাড়াও আরো কিছু শুদ্ধ বানান, পিপিলিকা বিভীষিকা 1 2 1, পিপিলিকা বিভীষিকা 1 2 1, রস্যি দীর্ঘি রস্যি 1 2 1, সমীচীন উদিচি মনীষী, সমীচীন উদিচি মনীষী দুইটাই দীর্ঘি। আমরা জানি দীর্ঘির মান কত 2, তাহলে হচ্ছে 22, সমীচীন উদিচি মনীষী, সমীচীন উদিচি মনীষী। তারপরে যদি দেখি মুমূর্ষু, রস্য দীর্ঘ রস্য মুমূর্ষু, এটা হচ্ছে এই যে আমরা দেখি রস্যুর মান 3, দীর্ঘর মান 4, তাহলে হচ্ছে 3 4 3 3 4 3 মুমূর্ষু, 3 4 3 মুমূর্ষু। আরেকটা হচ্ছে মুহুর্মুহু, এটা হচ্ছে সবগুলো রস্যকার 3 3 3 3, মুহুর্মুহু সবই রস্যকার, অর্থাৎ 3 3 3। শুশ্রূষা, রস্য দীর্ঘ রস্য, সরি রস্য দীর্ঘ 3 4, রস্য দীর্ঘ শুশ্রূষা। এভাবে আরো অনেক বানান আমরা পাবো, সেগুলো আমরা দেখবো, পড়বো, ঠিক আছে। আচ্ছা, তারপরের আলোচনায় আমরা যাচ্ছি বানান, অর্থাৎ আমরা 5টি প্রশ্নের মধ্যে সাহিত্য থেকে পেয়েছি 4টি, ব্যাকরণ থেকে এই পর্যন্ত 1টি বানান পেয়েছি। এর পরের প্রশ্ন আপনারা উত্তর করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই যে শব্দ, বাংলা ভাষার উৎসগত দিক থেকে শব্দ যে প্রকার আছে, 5 প্রকার উৎসগত দিক থেকে। মণি চৌধুরীর পুরাতন ব্যাকরণ, আজকের আমি দেখেছি 18 নম্বর যে নিবন্ধনটা ছিল, 18 নম্বর নিবন্ধনের বেশিরভাগ প্রশ্ন হয়েছে মনির চৌধুরীর পুরাতন ব্যাকরণ থেকে। মনির চৌধুরীর পুরাতন ব্যাকরণ থেকে, ওইটার মধ্যে আপনি যদি 5 নাম্বার পেজ খোলেন, তাহলে উৎসগতভাবে শব্দের প্রকার, এবং 95 পৃষ্ঠা থেকে আপনি যদি খেয়াল করেন, ওই ব্যাকরণের উৎসগত দিকের কথা বলা আছে। তাহলে এখানে রিক্সা কোন ভাষার শব্দ? আমরা জাপানিজ শব্দ রিক্সা। দেখি আপনাদের মধ্যে কে কে উত্তর করছেন, এটা একটু দেখে নিই।
আচ্ছা, 6 নম্বর উত্তর করেছেন জিহাদুল ইসলাম রেজা 6-3, মারুফ ইসলাম 6-3, আরমান 6-3, আশরাফুল ইসলাম 6-3, এরপর হচ্ছে মিজানুর রহমান পর্তুগিজ 9, রিক্সা হচ্ছে আপনার হচ্ছে জাপানিজ শব্দ, রিক্সা জাপানিজ শব্দ, রিক্সা। আচ্ছা, তারপরেরটাতে এখানে একটু এইটাতে একটু দেখি, এখানে যে রিক্সা শব্দ আমি যেখানে কিছু জাপানিজ শব্দ আমি দিয়ে দিয়েছি, সব একটু দেখেন। এখানে আমি কিছু জাপানিজ শব্দ দিয়েছি। রিক্সা বানানটাতে অনেক সময় অনেক ভাবে লেখা হয়, হারিকিরি, হাসনা হেনা, প্যাগোডা, সুনামি, হারিকেন, সম্পান, জুডু, কারাতে, ও কারাতে কথাটা দুইবার আসছে, কুমফু, কুমফু, এইগুলো হচ্ছে প্রচলিত বাংলার মধ্যে আছে, এই জাপান থেকে আগত এই কয়েকটি শব্দ। এর মধ্যে রিক্সা কেন আসে? কারণ দৈনন্দিন জীবনে রিক্সা আমাদেরকে, ঢাকা শহরে আরেক নাম রিক্সা শহর, অর্থাৎ এই কারণে হচ্ছে রিক্সা এই শব্দটি হচ্ছে বেশিরভাগ আসে কোন ভাষার শব্দ, এগুলো কতবার আসছে, আরো আসবে বিভিন্ন পরীক্ষায়। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা যাচ্ছি, পরের প্রশ্নের জবাব দিবেন আপনারা। হ্যাঁ, দেখেন সাহিত্য থেকে আরেকটা প্রশ্ন, কবি সাহিত্যিকদের ছদ্মনাম। কবি সাহিত্যিকদের ছদ্মনাম এটা জানাটা খুবই জরুরি, খুবই জরুরি, এবং প্রশ্ন হয়, আরো হবে, কতবার যে হবে সামনে তার কোনো হিসাব নেই। এটা থেকে উত্তর করেন। ভানু সিংহ, ভানু সিংহ, ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়। এখানে এই ভানু সিংহ কার ছদ্মনাম? 7 নম্বরের ক উত্তর করেছেন কে কে একটু দেখি। রেজা উত্তর করেছেন, মারুফ ইসলাম উত্তর করেছেন 7-এর ক। দেখি তারপরে আর কে কে উত্তর করেন। ভানু সিংহ কার ছদ্মনাম? এখানে 4টি অপশন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাহলে আমরা যদি একটু দেখি, এখানে হচ্ছে যে সকল কবি সাহিত্যিক আছেন, হ্যাঁ আরো অনেক উত্তর করেছে, আরমান উত্তর করেছেন, আলোর সন্ধান উত্তর করেছেন, মিজানুর রহমান উত্তর করেছেন। এই উত্তর করেন, কমেন্ট করেন, আপনাকে প্রাণবন্ত করবে, আপনার পারা না পারার হচ্ছে বিষয়টা আপনাকে হচ্ছে আরো জানতে আগ্রহী করে তুলবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে ভানু সিংহ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম, রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে যদি আমরা দেখি কি কি বিষয় এখানে আছে, ভানু সিংহ, এই যে আমি এখানে এই জায়গাটা দিয়ে রাখলাম, এই জায়গায়, এই জায়গায় ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রবীন্দ্রনাথ কৈশোর এবং প্রথম যৌবনে, কৈশোর এবং প্রথম যৌবনে একটা সময় তিনি লিখেছেন ভানু সিংহ ছদ্মনামে। কৈশোর এবং প্রথম যৌবনে তিনি প্রথম লিখেছেন ভানু সিংহ নামে, এই জন্য এটা তার ছদ্মনাম, ছদ্মনাম মানে আসল নাম লুকাইয়া যে নামে লিখছেন। আচ্ছা, তিনি বৈষ্ণব কবিদের অনুকরণী কাজটা করেছেন। তিনি হচ্ছেন এই যে আপনার ভানু সিংহ ছদ্মনামে তিনি লিখেছেন, বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছেন। 1984 সালের সেই কবিতাগুলো ভানু সিংহ ঠাকুরের পদাবলী, অর্থাৎ ভানু সিংহ ঠাকুরের পদাবলী বলতে আমরা কি বৈষ্ণব পদাবলী না, ভানু সিংহের পদাবলী। কেন ওনার গুলোর নাম কেন হচ্ছে ভানু সিংহ পদাবলী বলা হলো? আর উনি যে বৈষ্ণব কবিদের, কারণ বৈষ্ণব কবিরা হচ্ছে বৈষ্ণব পদাবলী, এই জন্য ওনার যেগুলো লিখছিলেন ওদের অনুকরণে ওনারটার নাম হয়েছে ভানু সিংহ পদাবলী নামে প্রকাশ করা হয়। অন্যদিকে আমরা জানি বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায় উনি হচ্ছেন বনফুল কাব্যগ্রন্থ সরি ছদ্মনামে লিখতেন। তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতে হচ্ছে অনিলা দেবী, মনে হতে পারে একজন মহিলা বুঝি, এই নামে হচ্ছে তিনি লিখলেন যে অনিলা দেবী। আর নজরুল লিখেছেন তার ধূমকেতু ছদ্মনামে লিখেছেন। তাহলে ধূমকেতু নজরুলের, বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়, শরৎচন্দ্র হচ্ছেন অনিলা দেবী। আপনারা এই ছদ্মনামগুলো মুখস্থ করবেন, এগুলো আরো একবার আসবে, আরো অনেকবারে আসবে। এখানে যেটা উত্তর, অন্য অপশন যে অন্য প্রশ্নের উত্তর হবে না কেউ তো বলেনি। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো অপশন সহ যখন শিখবেন আপনি ভালো করবেন, ঠিক আছে। তারপরের প্রশ্ন আসে আমরা, এই যে এখানটায় আছে এই প্রশ্নটা, যুগের চাহিদা হারিয়ে ফেলেছে, এই ধরনের প্রশ্ন আশা করি সামনের দিকে কয়েক বছর আসবে না, আসবে না যতক্ষণ না আপনার হচ্ছে ফেসিস্টের প্রেতাত্মা যে হাসুয়া পায় যদি ফিরে আসে তখন আসতে পারে, এর আপাতত আসবে না। কিন্তু অন্যান্য প্রশ্নগুলো আসতে পারে, প্রাসঙ্গিক ক্রমে আসতে পারে। কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদক ভূষিত হয়েছেন? অর্থাৎ যেই দল ক্ষমতায় থাকে তাকে তোষামত করে দুই একটা প্রশ্ন আসবেই। সুতরাং এই জায়গার মধ্যে আপনি ধরে নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশ্ন আসবে, আহ
এরপরে হচ্ছে ম্যাডাম খালেদার প্রশ্ন আসবে, আপনি মনে করেন যে তারেক রহমানের প্রশ্ন আসবে। সুতরাং কত সালে এই যে দলীয় প্রশ্নটা, দলীয় প্রশ্ন ছাড়া প্রশ্ন হবে না, দলীয় প্রশ্ন থাকবেই। সুতরাং এটা না, সুবর্ণ প্রশ্ন আসবে। সুতরাং এই বিষয়ে আপনাকে সচেতন হতে হবে, ঠিক আছে? এটা বঙ্গবন্ধু 1972 সালে জুলিও কুরি পুরস্কারটি পান। আমি এই প্রশ্নের মধ্যে আর ওয়েট করছি না, আমি একটু হচ্ছে অন্য প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, আমি এই জায়গাটা যাচ্ছি। এটা একটা অসাধারণ এবং কমন মিস্টেক প্রশ্ন। এই যে সঞ্চয়িতা সঞ্চিতা, দুইটা শব্দ, সঞ্চয়িতা সঞ্চিতা, সঞ্চয়িতা সঞ্চিতা, কে কাকে উৎসর্গ করেছেন, কে সঞ্চিতা লিখেছে, কে সঞ্চয়িতা লিখেছে? আচ্ছা, আমি একটা সহজ টেকনিক বলি। একটা হচ্ছে সঞ্চয়িতা, একটা সঞ্চিতা। আমি একটু লিখি, দেখেন। সঞ্চিতা, এটা সঞ্চয়িতা, আর এটা হচ্ছে সঞ্চিতা। তো এইটা কে লিখেছে? এটা কে লিখেছে? সঞ্চিতা, আর একটা হচ্ছে সঞ্চয়িতা। আচ্ছা, আমি আপনাকে সহজ করে বলি। একটা রবীন্দ্রনাথ লিখেছে, একটা নজরুল লিখেছে। তো নজরুল মুসলমান আর রবীন্দ্রনাথ হচ্ছেন হিন্দু ধর্মের। সহজে খেয়াল রাখার জন্য সঞ্চিতা সঞ্চিত দুইজনে লিখছে, অন্য কেউ লিখে নাই। তো এই দুইজন যে লিখছে কিভাবে বুঝবেন? দেখেন, সঞ্চয়িতার নিচে একটা ফোঁটা আছে, আর ধরে নেন হিন্দু ধর্মের মানুষ কপালে ফোঁটা দেয়। এই যে সঞ্চয়িতা, এটা হচ্ছেন হিন্দু ধর্মের, আর হচ্ছেন মুসলিম ধর্মের লিখেছেন, এটার মধ্যে ফোঁটা নাই। যাদের এইরকম কনফিউশন আর কি, আপনারা যেভাবে আমি তো বললাম আর কি, আপনি যেভাবে খেয়াল রাখতে পারেন খেয়াল রাখবেন। তাহলে সঞ্চয়িতা কার রচনা? তাহলে সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরের কেন্দ্রিক হচ্ছে আরো প্রশ্ন পেয়েছি, কয়েকটা প্রশ্ন আমরা পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের। যে ভানু সিংহ তার উপাধি, তারপরে হচ্ছেন তিনি যে ভানু সিংহ পদাবলী লিখেছেন সেই বিষয়ে, আর হচ্ছেন সঞ্চয়িতা কার রচনা, ঠিক আছে? এটা তাইলে 9 নম্বরের প্রশ্নটা ছিল সঞ্চয়িতা কার রচনা। সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা। অনেকে ভুল করেছেন 9 নম্বরে। আমরা একটু ব্যাখ্যাটা দেখেন, এই যে ব্যাখ্যাটা দেখেন, ব্যাখ্যাটা দেখেন, এই যে দেখছেন ব্যাখ্যা, দেখছেন ব্যাখ্যা, দেখছেন। এই যে 8 নম্বরটা, 9 নম্বরটা অনেকে ভুল করে ফেলেছেন, যেমন আশরাফুল ইসলাম সাহেব ভুল করেছেন, 9 এর খ নাম্বার দিয়ে দিয়েছে, সরি আশরাফুল সাহেব ঠিক উত্তর দিয়েছেন, রেজা সাহেব হচ্ছেন 9 এর 3 দিয়ে ফেলেছেন। তার মানে আপনারা কনফিউশনে পড়ে গেছেন, সঞ্চয়িতা কার, সঞ্চয়িতা কার, সঞ্চিতা কার? আমি বলেছি সঞ্চয়িতার মধ্যে একটা ফোঁটা আছে, এটা একটু খেয়াল রাখবেন। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ধর্মের মানুষ, হিন্দু ধর্মের সাথে ফোঁটাটা, কপালে ফোঁটাটা জড়িত, ঠিক আছে? আর সঞ্চিতা নজরুল লিখেছেন। আচ্ছা, এটা একটু খেয়াল রাখবেন, এটা। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি, এর সামনের প্রশ্নে যাচ্ছি। দেখেন, এতক্ষণ পর্যন্ত ব্যাকরণের প্রশ্ন আসছে মাত্র একটাই, 10টা প্রশ্নের মধ্যে ব্যাকরণের প্রশ্ন আসছে একটা বানান থেকে, বানান থেকে। মানে সাহিত্যটা কতটা ভ্যালু ক্রিয়েট করে, কতটা ভ্যালু ক্রিয়েট করে। আর বলে রাখি, বাংলা সাহিত্যের এমন কোনো পরীক্ষা নাই বা কোনো পরীক্ষা হবে না, রবীন্দ্র নজরুল, রবীন্দ্র নজরুল মাইকেল, রবীন্দ্র নজরুল মাইকেল, এদেরকে ছাড়া বাংলা সাহিত্যের বা বাংলার কোনো প্রশ্ন হলে ওনারা থাকবেন না, এমনটা হয় না, এটা মাথায় রাখবেন। ওনাদেরকে বাদ দিয়ে প্রশ্ন হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তারপরে উত্তর করেন, এখানে দেখি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা একটু উত্তর করেন। কি মাসিক মোহাম্মদী, নাকি সাপ্তাহিক বিজলি, নাকি হচ্ছে দৈনিক নবযুগ, নাকি ধূমকেতু? কোন পত্রিকায়, কোন পত্রিকায়? আর কম বেশি সবগুলো পত্রিকার সাথে কিন্তু ওনার সম্পৃক্ততা আছে, এই জন্য আপনাকে গুলিয়ে ফেলতে পারে। হচ্ছে বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? তিনি প্রথম বিশ্বযুদ্ধ থেকে এসে কবিতা রচনায় হাত দিয়েছেন, পরবর্তীতে তিনি হচ্ছেন এই কবিতাটি লিখেছেন। আর কোন পত্রিকায় এটা প্রকাশ পেয়েছে সেটা একটু বলবেন। কমেন্ট করেন, কমেন্ট করেন, 10 নম্বর প্রশ্নটি কমেন্ট করেন, দেখি আপনারা কে কি পারে। আচ্ছা, মারুফ ইসলাম উত্তর করেছেন 10-এর হচ্ছেন ঘি লিখেছেন, 10-এর কোনটা হবে? যেমন আশরাফুল লিখেছেন 10-এর 4, ধূমকেতু লিখেছেন আশরাফুল। বাকিদেরও উত্তর চাচ্ছি, বাকিদের উত্তর করে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? বিদ্রোহী কবিতাটি, যেটা তার সত্যাগত কবিতা, যার কারণে তিনি বিদ্রোহী। বলো বীর বলো উন্নতম শির, শির নিহারি নত শির, ওই শিকর হিমাদ্রির। আমরা দেখেছি ওসমান হাদি কবিতাটি আবৃত্তি করেছেন, তার ভয়েসটা রাইজিং ভয়েস ছিল, অর্থাৎ ফ্যাসিস্টের বিরুদ্ধে তার যেই বাচন ভঙ্গি, সেটা হচ্ছে নজরুলকে তিনি সম্পূর্ণ ধারণ করেছেন, এরকম। মিজানুর রহমান লিখেছেন হচ্ছেন ধূমকেতু,
মারুফ ইসলাম লিখেছেন ধূমকেতু, আশরাফুল্লাহ দিয়েছেন হচ্ছেন ধূমকেতু। আমরা একটু দেখবো হচ্ছে কোনটা তার উত্তর হয়, একটু আপনারা একটু দেখেন। আচ্ছা আচ্ছা, এখানে আসেন যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমরা জানি এটা সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক বিজলি পত্রিকায়। আপনাদের একটু একটু এটা একটু দেখে নেন, এখানে একটু দেখে নেন। এই যে এই যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছে। তার মানে হচ্ছে বিদ্রোহী কবিতাটি, যেই কারণে তার উপাধি বিদ্রোহী, এবং এটা হচ্ছে তার যেই কাব্যগ্রন্থ অগ্নিবীণা কাব্যগ্রন্থ, এটা দ্বিতীয় কবিতা। এই দ্বিতীয় কবিতা যেটার কারণে তিনি জেলে গিয়েছেন, তাকে বন্দী করা হয়, এবং হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি নিষিদ্ধ করা হয়। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ যেটা হচ্ছে আগুনের বাঁশি, অগ্নিবীণা, এটা দ্বিতীয় কবিতা হচ্ছেন বিদ্রোহী কবিতাটি, যার কারণে তার নাম হয়েছেন বিদ্রোহী, এবং তিনি জেলে গিয়েছেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থকে নিষিদ্ধ করা হয়েছিল। ঠিক আছে, তারপরের প্রশ্নে আমরা যাচ্ছি। এরপরের প্রশ্ন 10 নম্বরের পরে 11 নম্বরে যাচ্ছি। এই যে এটা আবারও আমরা পেলাম একটা সমার্থক শব্দ, মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা থেকে এসেছে। পাবক এর সমার্থক শব্দ কোনটি? পাবকের সমার্থক শব্দ কোনটি? আমরা আপনাদেরকে এই যে আপনাদের মুখস্থ বিদ্যার জন্য এখানে আমি একটা নোট ওপেন করেছি, দেখেন। মুখস্থ বিদ্যার জন্য এই যে সমার্থক শব্দ, সমচ্চারিত শব্দ, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, জয়ন্তী, কোন সালকে কি বলা হয়, পারিভাষিক শব্দ, ইংরেজি থেকে অনুবাদ, প্রবাদ, প্রবচন, এখানে 8টি টপিক আছে। 8টি টপিকের 63 পেজের একটা ফাইল আছে। 8টি পেজে 63 পৃষ্ঠার একটি ফাইল আছে, যাকে আমি নাম দিয়েছি পান সুপারি। পান সুপারি কি? মুখস্থ, অর্থাৎ চাবাইতে থাকবেন সারাদিন। এই ক্ষেত্রে আমি প্রতীকী অর্থ দিয়েছি পান সুপারি। আমরা যদি দেখি এখানে একটা, দেখেন একটু প্রতিশব্দ আছে, এই প্রতিশব্দ আছে এখানে। এই যে আগুন, আগুনের প্রতিশব্দ আছে এখানে। এই যে অগ্নি অনল পাবক, অগ্নি অনল পাবক, আমি আবার গুরুত্বপূর্ণ গুণ আন্ডারলাইন করে দিয়েছি। এই যে দেখেন সমার্থক শব্দ, সমার্থক শব্দের ফাইল, সমার্থক শব্দ। চাঁদের 120টি সমার্থক শব্দ আছে, চাঁদের 120টি সমার্থক শব্দ আছে। তারপরে হচ্ছে আপনার সূর্যের 120টি সমার্থক শব্দের মতো আছে। এইভাবে আমি সবগুলো এখানে হচ্ছে সমার্থক শব্দের জন্য সমাহার রেখেছি, সমার্থক শব্দ। তাহলে আমাদের এসেছে হচ্ছে যে পাবক শব্দের সমার্থক শব্দ কোনটি, এটা উত্তর করেন। 11 নম্বর উত্তর করেন। আপনাদের কাছে 11 নম্বরের উত্তর চাচ্ছি। 11 নম্বর পাবকের কোনটা উত্তর হবে? আচ্ছা, 11 নম্বরে অনেকের উত্তর করেছেন। 11 হচ্ছে ক অগ্নি, মারুফ ইসলাম 11 ক, আশরাফুল ইসলাম 11 ক, মিজানুর রহমান। নামগুলো বারবার পাচ্ছি, ধন্যবাদ। আপনারা কমেন্ট করছেন, জানছেন, নিজেদেরকে আমাদের সাথে রেখেছেন, ধন্যবাদ। ফয়সাল আহমেদ 11 ক। আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। পাবক আর পবনের মধ্যে মানুষের ঝগড়া বাজে। পাবক আর পবন, পাবক পবন। আচ্ছা, পাবক আর পবন, দেখেন পবন শব্দে পবন, আচ্ছা বন থেকে বাতাস আসে, পবন, পাবক। ঠিক আছে, পাবক আমরা জানি অগ্নি নির্বাপক, অর্থাৎ পাবক মানে আগুন, পবন মানে হচ্ছে বাতাস। আচ্ছা, এখন তাহলে হচ্ছে এখানে উত্তর হবে কোনটা? আমাদের হচ্ছে অগ্নি উত্তর হবে। তারপরের প্রশ্ন, পরের প্রশ্নে আমরা যাচ্ছি। আমি এখানে কিছু সমর্থক শব্দ দিয়েও দিয়েছি, এখানে কতগুলো সমর্থক শব্দ দিয়ে দিয়েছি। দেখেন 11টি প্রশ্নের মধ্যে সাহিত্য থেকে আর মুখস্থ বিদ্যা থেকে বেশি এসেছে। এখানে পাবকের সমর্থক অগ্নি, আগুন, অনল, শোধক, বিশুদ্ধ, সরি এখানে একটু বানানটা ভুল আসছে। পবন শব্দের অর্থ হচ্ছে বাতাস। নয়ন হচ্ছে নয়নের কিছু সমর্থক শব্দ এখানে, যে চোখ, নেত্র, লোচন, আঁখি, চক্ষু। পুত্রের কিছু সমর্থক শব্দ, ছেলে, তনয়, নন্দন, সুত, আত্মজ। এগুলো মাইকেল মধুসূদন দত্ত বেশি ব্যবহার করেছেন। মাইকেল পুত্র ক্ষেত্রে, অর্থাৎ তার মেঘনাদ বধ কাব্যগ্রন্থে এটি বেশি ব্যবহার করেছেন। অধিপতি, এইটাও পরীক্ষায় আসে। শাসক, মালিক, রাজা, নৃপতি, ভূপাল, নাথ। এখানে নৃপতি দ্বারা প্রশ্ন আসতে দেখা গেছে বিগত সালে। আচ্ছা, এটা অনেকের উত্তর হয়েছে। তারপরের প্রশ্নটাতে যাব। এটা মুখস্থ বিদ্যার প্রশ্ন, মুখস্থ বিদ্যা থেকে আসে এটা। অলিকের বিপরীত শব্দ কোনটি? অলিকের বিপরীত শব্দ কোনটি? অলিক, উত্তর করেন। অলিকের বিপরীত শব্দ কোনটি? অলিক। এখানে আছে মিথ্যা, সত্য, সচল, হিংসা। অলিক এর বিপরীত শব্দ কোনটি? উত্তর করেন। অলিকের বিপরীত শব্দ কোনটি? হ্যাঁ, 12 নম্বর প্রশ্নটি উত্তর করেন। 12 নম্বর প্রশ্নটি উত্তর করেন। আপনারা এটা শেয়ার দিয়ে রাখেন, এবং হচ্ছে যদি ভালো কিছু পেতে চান আমাদের থেকে, তাহলে হচ্ছে এটা আপনার হচ্ছে আপনার ফাইলে আপনি হচ্ছে এটা শেয়ার দিয়ে রেখে দেন,
এখান থেকে আপনি এটা নোট করে নেবেন, পড়ে নেবেন। ঠিক আছে, 12 উত্তর করেছে হচ্ছে মারুফ ইসলাম 12 খ, আশরাফুল ইসলাম 12 খ, আচ্ছা রেজা 12 খ। আচ্ছা, অলিকের বিপরীত শব্দ কোনটি? আচ্ছা, আমরা জানি হচ্ছে অলিক মানে হচ্ছে মিথ্যা, অলিক বানোয়াট। আর অলিকের বিপরীত বাস্তব বা সত্য। অলিক এখন বিপরীত শব্দ বলেছে, সমর্থক শব্দ বলেন। অলিকের বিপরীত শব্দ কোনটি, এটা মাথায় রাখবেন। অলিকের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব বা সত্য, বাস্তব বা সত্য। তাহলে এখানে আপনাদেরটা রাইট হয়েছে, অলিকের বিপরীত শব্দ হচ্ছে এটা, বাস্তব বা সত্য। তারপরের প্রশ্নে যাই আমরা। এই যে রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রশ্ন, এই প্রশ্নের সংখ্যাটা এখন একটু কম আসতে পারে, কিন্তু আবার বলা যায় না বেশি আসতে পারে। উনি হচ্ছেন ফেমিনিজমে অর্থাৎ ফেমিনিস্ট এবং নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন। আসলে এখানে একটু কথা আছে, যারা হচ্ছেন বর্তমানে নারীবাদী আছেন তারা অনেকেই হচ্ছেন রোকেয়া যেই সেন্সের নারীবাদী, রোকেয়াকে অনেকে ধারণ করে না। আমি কি জন্য বলছি জানেন? রোকেয়া দেখবেন সবসময় ব্লাউজের এতটুকু হাতা, রোকেয়ার ব্লাউজের এতটুকু হাতা, অন্যদের হচ্ছে ব্লাউজের হাতা যারা নারীবাদী তাদের যত ছোট হওয়া যায়, তার মানে নারীবাদীরাই রোকেয়াকে ধারণ করেন না। কিন্তু রোকেয়া যা লিখে গেছেন তাদের জন্য এটা অ্যাসেট বা সম্পদ। আর নারী মুক্তির আসলে রোকেয়ার সময় নারীদের শিক্ষা ব্যবস্থা পড়ার জন্য এত সুযোগ সুবিধা ছিল না। এখানে ছিল সুলতানার স্বপ্ন। রোকেয়া এই যে সুলতানার স্বপ্ন বইটি বাংলায় লিখেননি, এটি ইংরেজিতে লিখেছেন। পরবর্তীতে প্রায় এর 12 বছর পরে, এর 12 বা 14 বছর পরে যে এটাকে বাংলায় তিনি অনুবাদ করেছেন। তিনি এটা লিখেছেন ইংরেজিতে। দেখেন, সুলতানার স্বপ্ন, সুলতানাস ড্রিম, ড্রিম যেটা, সেটা হচ্ছেন রোকেয়ার একটা উপন্যাস। রোকেয়ার এটা উপন্যাস, উপন্যাস। 13 কে কে উত্তর করেছেন? 13 দেখি, 13 উত্তর কে কে করেছেন? 13 উত্তর করেছেন মারুফ ইসলাম। এটা হচ্ছে রোকেয়ার একটা উপন্যাস। দেখেন এই বিষয়ে হচ্ছে আমি এখানে ডিটেলস রেখে দিয়েছি। এই যে দেখেন, এই যে এখানে, এই যে এখানে আছে রোকেয়া সাখাওয়াত হোসেন সুলতানাস ড্রিম 1905 সালে রচিত, তার ইংরেজিতে প্রকাশিত আখ্যানধর্মী ঘটনাধর্মী একটি রূপক উপন্যাস। আখ্যানধর্মী একটি রূপক উপন্যাস, সেগুলো একটু খেয়াল রাখবেন। 1908 সালে ইংরেজি ভাষায় উপন্যাসটি পুস্তিকা আকারে প্রকাশিত হয় এবং বাংলায় প্রথম প্রকাশিত হয়েছে 1922 সালে। 1922 সালে, তার মানে হচ্ছেন 12 আর হচ্ছে 5, সরি 17 বছর পরে, 17 বছর পরে ইংরেজিতে থেকে তিনি এটা বাংলায় করেছেন। ঠিক আছে, উপন্যাসটি বাংলায় প্রকাশিত হয়। আচ্ছা, তারপরে আমরা দেখি হচ্ছে 14 নম্বর প্রশ্ন। হ্যাঁ, এইটা বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? আপনারা দেখছেন ব্যাকরণের চেয়েও কবি সাহিত্যিকদের কোন কোন গ্রন্থকে লিখেছেন, কার গ্রন্থ কোনটি, এগুলো থেকে প্রশ্ন আসতেছে বেশি, যে বন্দি শিবির থেকে এই কাব্যটি কে লিখেছেন। বন্দি শিবির থেকে কাজী নজরুল ইসলাম আছেন কতে, খতে আছে শামসুর রহমান, রহমান না রাহমান, আর 3 নম্বর আছে আহসান হাবিব, আর 4 নম্বর আছে আবুল হাসান। কে লিখেছেন বন্দি শিবির থেকে কবিতাটি? বন্দি শিবির থেকে কবিতাটি কে লিখেছে, এটা একটু উত্তর করেন। চোদ্দ নাম্বার মারুফ ইসলাম উত্তর করেছেন 14 খ, রেজা সাহেব উত্তর করেছেন 14 খ, তারপর হচ্ছে মিজানুর রহমান উত্তর করেছেন 14 ক। আচ্ছা, দেখি কে বিজয়ী হয়, কে রাইট অ্যান্সার দিতে পারে। আশরাফুল ইসলাম করেছেন 13 খ। দেখি কে কে উত্তর করতে পারেন আর। আচ্ছা, বন্দি শিবির থেকে এখানে এই কবিতাটি লিখেছেন হচ্ছেন শামসুর রহমান, শামসুর রহমান, শামসুর রহমান হবে। আচ্ছা, এই ব্যক্তিটি অর্থাৎ আমরা দেখি শামসুর রহমান তিনি হচ্ছেন ভাষা আন্দোলনের সময় কলেজ স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন। ভাষা আন্দোলন দেখেছেন চোখের সামনে, পাকিস্তানিদের বর্বরতা দেখেছেন। 71 সালে মুক্তিযুদ্ধের সময় ছদ্মনামে লিখেছেন, মজলুম আবিদ নামে লিখেছেন। এবং তার আইয়ুব খানের আমলে যে আসাদ, যেটা আসাদ গেট নামকরণ, আসাদ যে মারা গেছে, সে আসাদের বাড়ি শামসুর রহমানের বাড়ির পাশে। আসাদের মৃত্যুতে তিনি আসাদের শার্ট লিখেছেন। পাকিস্তানিরা তাকে বাতি দিয়ে খুঁজেছে যে কই আছে শামসুর রহমান, তিনি ছদ্মনামে লিখতেন। অর্থাৎ মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, ভাষা আন্দোলন কেন্দ্রিক শামসুর রহমানের অনেক লেখা আছে। বিশেষ করে ভাষা আন্দোলন লেখা কম থাকলেও ভাষা আন্দোলন থেকে 71 সাল পর্যন্ত এই সময়টাতে পুরো দমে তিনি লিখেছেন। মুক্তিযুদ্ধ সম্পর্কে বেশি লিখেছেন, এই ব্যক্তিটি বেশি লিখেছেন। এজন্য শামসুর রহমান মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কোনো কথা আসলে শামসুর রহমান যথেষ্ট প্রাসঙ্গিক এবং ওনার থেকে প্রশ্ন পরীক্ষা আসে। তাহলে বন্দি শিবির থেকে এটা শামসুর রহমানের একটি কবিতা। আপনারা এখানে আরো দেখতে পাচ্ছেন, এই যে বন্দি শিবির থেকে শামসুর রহমান একটি বিখ্যাত কবিতা, এটি মহান মুক্তিযুদ্ধের সংগ্রামী ও ভয়াল অভিজ্ঞতার আলোকে রচিত। আচ্ছা,
তারপরে প্রশ্ন এখানে যেটা আছে দেখেন একটু, আকাশ কুসুম বাগধারাটির অর্থ, এটাও মুখস্থ বিদ্যা। দেখেন তো আপনি বাগধারা কয়টা আসছে, মানে হচ্ছে ব্যাকরণের প্রশ্ন কয়টা আসছে, এখনো ব্যাকরণ প্রশ্ন আসে নাই। আমরা যেহেতু হচ্ছে 25টা প্রশ্নের মধ্যে 15টাতে আসছি, একটা পাইছি ব্যাকরণ, সেটা হচ্ছে বানান। 15টা প্রশ্নের মধ্যে আপনি বানানের প্রশ্ন পেয়ে, মানে হচ্ছে ব্যাকরণের প্রশ্ন একটা পেয়েছেন, একটা এখন পর্যন্ত। তার মানে সাহিত্যের অংশ বেশি, প্রাচীন যুগের অংশ বেশি, মধ্যযুগের অংশ বেশি, কবি সাহিত্যিকদের জীবনী থেকে প্রশ্ন আসে বেশি। আরেকটা বিষয় হচ্ছে আপনার যে মুখস্থ বিদ্যা যে অংশটা, সেটা হচ্ছে থেকে প্রশ্ন আসে বেশি। এখন দেখতে পাচ্ছেন আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি, কোনটা রাইট অ্যান্সার সেটা একটু বলেন দেখি। এখানে লেখা আছে আকাঙ্ক্ষিত বস্তু, এখানে আছে অপ্রত্যাশিত, প্রচুর ব্যবধান, অসম্ভব কল্পনা। আকাশ কুসুম, এটা কোনটা হবে? 15 নম্বরে উত্তর করেছেন যে মারুফ ইসলাম, উত্তর করেছেন হচ্ছেন 15-4। আশরাফুল উত্তর করেছেন হচ্ছে, আশরাফুল সাহেব উত্তর করেছেন 15-4। এরপর হচ্ছে রেজা সাহেব উত্তর করেছেন 15-4, মিজানুর রহমান উত্তর করেছেন 15-4। আচ্ছা, তাহলে আমি দেখলাম, আমি যেটা বললাম আপনাদেরকে, 15টি প্রশ্ন এই পর্যন্ত আমরা গত বছরের বা লাস্ট যেই কলেজের যে প্রশ্ন ছিল সেটা আমরা দেখেছি। সেখান থেকে মাত্র কয়েকটি, একটা ছাড়া বাকি সবগুলো এসেছে কবি সাহিত্যিকদের জীবনী এবং হচ্ছে ভাষা কেন্দ্রিক এবং প্রাচীন যুগ মধ্যযুগ কেন্দ্রিক, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তিকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে ব্যাকরণ থেকে। এটা পরের প্রশ্ন আমরা যাচ্ছি। এখানে আকাশ কুসুম কল্পনা বললে সবসময় বুঝবেন যে হচ্ছে অসম্ভব কল্পনা, আকাশ কুসুম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা আকাশ কুসুম মানে অসম্ভব কল্পনা, এটা দেখি। তো এখানে আমরা এই যে আর একটু ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা একটু দেখে নেন। এখানে আকাশ কুসুম কল্পনার পাশাপাশি এখানে যে বাগধারা আছে, আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে এই ফাইলটা দেওয়া হবে। এখানে যে এই যে লেখা আছে মুখস্থ বিদ্যার জন্য, এই যে পান সুপারি, এই পান সুপারি যে অংশটা আছে মুখস্থ বিদ্যার জন্য, এই যে ব্যাটেলি ব্যাটেলনাট মুখস্থ করবেন, এখানে বাগধারার সম্পর্কিত দেওয়া আছে। এই যে এখান থেকে সবকিছু আপনার মুখস্থ বিদ্যার জন্য আমরা এই শীটটা দিই। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি এখানে পারিবেশিক শব্দ, এগুলো মুখস্থ। দেখেন 16টা প্রশ্ন আমরা দেখলাম, এর মধ্যে একটা ছাড়া 15টা প্রশ্ন মুখস্থ বিদ্যার অধীনে গেছে। মুখস্থ বিদ্যার রেশিও সহজ একটি পারিবেশিক শব্দ। পারিবেশিক শব্দের জন্য আপনারা একটু রাইট অ্যান্সার উত্তর করবেন। আর পারিবেশিকের জন্য আমাদের কি কি আয়োজন আছে দেখেন। আমি পারিবেশিক শব্দের জন্য এখানে একটা হচ্ছে আপনাকে হচ্ছে একটা শীট দেখাচ্ছি আমাদের। আচ্ছা সরি, আচ্ছা এই যে পারিবেশিক, এই যে দেখেন পারিবেশিক, আর এই যে একটা বড় শীট পারিবেশিক নিয়ে, দেখছেন কত বড় শীট পারিবেশিক নিয়ে, এই যে পারিবেশিক, সব পারিবেশিক বর্ণ আকারে পারিবেশিক আপনাদের জন্য এটা দেয়া হবে। আপনাদের জন্য এই আয়োজন আছে, এই শীটগুলো আপনাদেরকে আমরা হার্ড কপি বই আকারে করে যা পড়বেন, প্রিপারেশন নেবেন সেগুলো করব, এবং হচ্ছে এইভাবে সফট কপিও বিভিন্ন বিষয়গুলো আপনাদেরকে সার্ভ করব আমরা, কর্তৃপক্ষ আপনাদেরকে সেটা দিবে। এই যে পারিবেশিক শব্দ, পারিবেশিক শব্দ, পারিবেশিকের মধ্যে আমি অনেকগুলো শব্দ দিয়েছি। এখানে যেটা আর দিয়ে আছে, এই যে আর, রেশিও, রেশিও আপনারা অনেকেই জানেন, এই রেশিও অনুপাতকে বোঝায়। এই যে এই জায়গার মধ্যে আছে আর, এই যে আর দিয়ে এখানে আছে, আর এই জায়গার মধ্যে আছে রেশিও, রেশিও মানে অনুপাত, রেশিও মানে অনুপাত। তো এখানে নিবন্ধনে আছে এই যে রেশিও শব্দটির পারিবেশিক রূপ কোনটি, রেশিও শব্দটির পারিবেশিক রূপ কোনটি। আচ্ছা, তাহলে হচ্ছে রেশিও শব্দের পারিবেশিক হচ্ছে অনুপাত, অনুপাত। তো দেখি তো বাকিরা কি হচ্ছে রাইট অ্যান্সার দিয়েছেন, অনুপাত। এরপরের প্রশ্ন যাচ্ছে আমি, পরের প্রশ্ন এই যে এটা, অর্থ অনুসারে শব্দ কত প্রকার। আমি 17 নম্বর প্রশ্নে এসে অনেকক্ষণ পরে আরেকটি ব্যাকরণ পেয়েছি। তাও ব্যাকরণের মধ্যে কি জানেন, উৎসগত দিক থেকে, শব্দের উৎসগত দিক থেকে, অর্থগত দিক থেকে শব্দের যে প্রকার আছে সেখান থেকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো এখানে আছে অর্থ অনুসারে শব্দ কত প্রকার। আপনারা যদি এই, আমি বলেছিলাম না, এই 18 নম্বর যে প্রশ্নটা হয়েছিল, মনির চৌধুরীর ব্যাকরণকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। মনির চৌধুরীর ব্যাকরণের মধ্যে আপনি যদি 95 পৃষ্ঠা খোলেন, আমরা এই জায়গায় একটু নিয়ে যাচ্ছি, দেখেন একটু এই জায়গার মধ্যে, এই যে পুরাতন ব্যাকরণ, এখানে একটু দেখেন, এই জায়গায় একটু দেখেন, এখানে আছে অর্থগতভাবে শব্দ শ্রেণী কত ভাগে বিভক্ত বা শব্দ কত বিভক্ত, যৌগিক রূঢ় বা রূঢ়ি যোগ রূঢ়, অর্থ অনুসারে 3 প্রকার। আর এটা আছে মনির চৌধুরীর ব্যাকরণের 95 পৃষ্ঠায়। আপনারা যদি মূল ব্যাকরণটা দেখেন সেটা এখানে দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে 95 পেজ। তো 95 পেজ, এখানে তো পেজ নাম্বার নাই সূচিপত্র যেটা থাকে, এই যে এটা 94, যে 94 পরে এখানে 95 পেজে আছে। আমি আপনাদেরকে পেজ নাম্বার বলে কোন জায়গা থেকে পড়বেন, কতটুকু পড়বেন, কি পড়বেন এই বিষয়টা বলে দেব, এবং ব্যাকরণের যে নির্যাস অংশটুকু আছে সেগুলো আমরা দিয়ে দেব। তো এখানে আছে হচ্ছে যে অর্থ অনুসারে যে আমাদের বাংলা ভাষার শব্দ আছে সেটা কত প্রকার। তাহলে অর্থ অনুসারে আমরা পাচ্ছি হচ্ছে 3 প্রকার। দেখি আপনারা কোন রাইট অ্যান্সারটা উত্তর করেছেন সেটা একটু দেখি আমরা। এটা অর্থ অনুসারে
আচ্ছা, 17-র মধ্যে উত্তর করেছেন অনেকে, যেমন হচ্ছে 17 উত্তর করেছেন জিহাদুল ইসলাম রেজা, উত্তর করেছেন 17-এর 3। 17-এর 3, 17-এর 3 হবে না, এটা 3 প্রকার হবে। 17-এর খ উত্তর হচ্ছে 17-এর 2, 17-এর 2 উত্তর হবে, 17-এর 2 উত্তর হবে, 17-এর 2। আচ্ছা, 3 প্রকার, জি 3 প্রকার, জি। আচ্ছা, মারুফ সাহেবের উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, এরপরে আসি, আমরা যদি দেখি 18 নম্বর প্রশ্ন, এখানে আমি লিখে দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি। অর্থ অনুসারে 3 প্রকার, যৌগিক, রূঢ় বা রূঢ়ি, যগ্র। আর হচ্ছে অন্যদিকে গঠন অনুসারে 2 প্রকার, মৌলিক বা সাধিত। আর উৎস অনুসারে 5 প্রকার, তৎসম, অর্থ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি। এই জায়গাটা মুখস্থ করলেও তো অনেক কিছু এখান থেকে। এইটার পুরাটার ব্যাখ্যা দিয়ে দেব আমরা যখন ডিটেলস ক্লাস নেব। আমি ডিটেলস, আজকে আপনারা জানেন এটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে ফ্রি ক্লাস একটা, যে আমাদের সার্ভিস বা আমরা কি কি দেব, কি কি শীট দেব আপনার চাকরির জন্য, একটা বাংলা যাতে অন্য কোনো কিছুতে মুখাপিকি না হতে হয়, সেই বিষয়টা হচ্ছে আমরা আত-তাদরিসের পক্ষ থেকে আপনাদের জন্য দেওয়া হবে। ঠিক আছে, 3 প্রকার অনেকে উত্তর করেছেন। আচ্ছা, তারপরের প্রশ্নতে আমরা যাই। আচ্ছা, এখানে একটা দেখেন কারকের বিষয় আসছে। কারক খুবই গুরুত্বপূর্ণ, নিবন্ধনে ভাইটাল একটা টপিক, কারক। এই দেখেন, বাবা বাড়ি নেই, বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি? বাবা বাড়ি নেই, বাড়ি, বাবা বাড়ি নেই, বলা হচ্ছে যে এই যে বাড়ি শব্দটি, বাবা বাড়ি নেই, এই বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, এটা কি বলা হচ্ছে বাবা বাড়ি থেকে বের হলেন? না, আপনাদের একটু আলোচনা এখানে দেখেন, একটু একটু আলোচনা দেখেন এই জায়গায়। আমি হচ্ছে এই জায়গায়, আচ্ছা দেখেন তো, আমি এইখানে অপাদান ও অধিকরণের একটু ছক দিয়েছি একটা, দেখেন। অপাদান, অপাদান হচ্ছে কোন স্থান থেকে বেরিয়ে যাচ্ছে, কোন স্থান থেকে বেরিয়ে যাচ্ছে, অপাদান। আরেকটা হচ্ছে স্থানে আছে বা স্থানে প্রবেশ করছে। দেখেন, অধিকরণ হবে তখন স্থানে আছে বা স্থানে প্রবেশ করছে, স্থানে আছে বা প্রবেশ করছে অধিকরণ, আর স্থান থেকে বের হয়ে গেলে অপাদান। দেখেন এখানে ছাদ হতে পানি পড়ে আর ছাদে পানি পড়ে, গাছ থেকে পাতা পড়ে আর গাছে পাতা আছে বা গাছে পাতা, গাছে পাতা আছে বা গাছে পাতা। আচ্ছা দেখেন তো, বাবা বাড়ি নেই, কেউ আমাকে জিজ্ঞাসা করলো বাবা বাড়ি আছেন, বাবা বাড়ি নেই, তাহলে এখানে কি বাড়ি উদ্দেশ্য? আর যদি এটা বলতেন যে বাবা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, বাবা বাড়ি থেকে বের হলেন, তখন অপাদান। এখন বাবা বাড়িতে আছেন, বাবা বাবা বাড়িতে নেই, শুধু বাড়িটা বোঝাচ্ছেন। যদি বাড়ি বুঝায়, স্থান কাল পাত্র বুঝায়, তাহলে অবশ্যই অধিকরণ হবে, স্থান থেকে বিচ্যুত হলে অপাদান হবে। যেমন আমি যদি বলি আমার ছাদ থেকে প্রেমিকার বাড়ি দেখা যায়, ছাদ থেকে প্রেমিকার বাড়ি দেখা যায়, তাহলে ছাদও অধিকরণ, প্রেমিকার বাড়ি অধিকরণ। কিন্তু কখন অপাদান হবে? আমি যদি ছাদ থেকে ঢিল ছুড়ি, ছাদ থেকে যদি প্রেমিকার বাড়িতে ফাল দিয়ে চলে যাই, তখন অপাদান হবে। কোনো কিছু, আচ্ছা ছাদ থেকে প্রেমিকার বাড়ি দেখা যায়, কোনো কিছু কি আসে যায় বলেন তো? ছাদ থেকে প্রেমিকার বাড়ি দেখা যায়, কোনো কিছু আসে না। তাহলে এক্ষেত্রে স্থানগুলো সবসময় হচ্ছে আপনার হচ্ছে অধিকরণ হবে। তাহলে এখানে যে প্রশ্নটা করেছে বাবা বাড়ি নেই, এখানে তো কোনো কিছু এরকম না যে বাবা বাড়ি থেকে বের হচ্ছেন, কোনো কিছু আসতেছে যাচ্ছে, আর এখানে বাড়ি শব্দের সাথে কোনো বিভক্তি চিহ্ন নেই। তাহলে এটা হচ্ছে অপাদানী শূন্য হবে, সরি, এটা হচ্ছে অধিকরণী শূন্য, এটা বাড়ি বুঝেইছে, অধিকরণী শূন্য। দেখি 18 নম্বরে আপনারা কোনটা উত্তর করেছেন একটু দেখি তো। 18-র উত্তর করেছেন 18 ঘ, এরপর 18 ক মারুফ ইসলাম, 18 ক ভুল, এখানে কোনো কর্তা হবে না। বলা হচ্ছে বাবা বাড়ি নেই, বাড়িটা কোন কারক? তো বাড়ি তো কর্তা কারক হবে না। এরপর আশরাফুল ইসলাম উত্তর করছেন 18-4, আলোর সন্ধান উত্তর করছেন 18-4। অর্থাৎ কোন স্থান থেকে কোনো কিছু গেলে আসলে অপাদান হয়, অন্যথায় কোনোভাবে অপাদান এটা হবে না। আচ্ছা, তারপরের প্রশ্নতে আমরা একটু যাই। আচ্ছা, এখানে আছে হচ্ছে একটু সমাসের আলোচনা ডিটেলস, সরি কারকের আলোচনা আমরা ডিটেলস পাবো আপনাদের জন্য। আমরা এই শীটের আয়োজন রেখেছি, এই যে আয়োজন রেখেছি, যে কারকের বিষয়ে আমরা আপনাদের জন্য আমাদের আয়োজন আছে। এই যে দেখেন, এই যে শীট, এই যে এখানে। আচ্ছা, তেপান্তর, এটা সমাসের প্রশ্ন, ব্যাকরণ চলে এসেছে। আমরা দেখলাম হচ্ছে 16-17-এর পরে থেকে ব্যাকরণের প্রশ্নগুলো শুরু হয়েছে। তেপান্তর, সংখ্যাবাচক। আচ্ছা দেখেন, কনফিউজিং প্রশ্নগুলো আসে, যেখানে হচ্ছে দ্বিগু আছে, সংখ্যাবাচক বহুব্রী আছে, সংখ্যাবাচক বহুব্রী আছে, দ্বিগু আছে। আপনাকে যাতে কনফিউজ করা যায় এই ধরনের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে তেপান্তর, 3 প্রান্তের সমাহার। এখানে দেখেন দ্বিগু আছে আর হচ্ছে আপনার হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। একটা জিনিস সুবিধা করছে, দেখেন এখানে সংখ্যা রিলেটেড দ্বন্দ্ব সমাস অপশনে আছে, সংখ্যা থাকলে দ্বন্দ্ব হয় না, দ্বন্দ্ব কখনো সংখ্যা হয় না, এইভাবে থাকবেন। এরপর অব্যয়ীভাব, এখানে প্রথমে উপসর্গ নেই, তেপান্তর, এখানে উপসর্গ নেই, এই জন্য অব্যয়ীভাব হবে না। কর্মধারায় পূর্ববৎ বিশেষণ, পরবৎ বিশেষ, এগুলো কিছুই নেই।
তাহলে সংখ্যা আছে, সংখ্যা থাকলে সমাহার থাকলে দ্বিগু হয়। যদি এখানে সংখ্যাবাচক বহুব্রীহি থাকতো তাহলে বাজান একটা ঝগড়া ছিল, অর্থাৎ মাসালার মধ্যে তারুজ হতো, ঝগড়া হতো। এখানে তেপান্তর, এটা হচ্ছে তিন প্রান্তের সমাহার, এটা দ্বিগু সমাস। সমাহার বা সমষ্টি বুঝালে মিলনার্থে এটাকে আমরা সবসময় হচ্ছে দ্বিগু সমাস ধরে থাকি, তাহলে হচ্ছে এটা হবে দ্বিগু সমাস হবে। এটা হচ্ছে অধিকরণ কারক, সরি, আর এটা হচ্ছে দ্বিগু হবে, এটা দ্বিগু হবে, দ্বিগু হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা যাচ্ছি। পরের প্রশ্ন এখানে, এখানে আমি সমাহার বিশেষ্য বিশেষণ এগুলো দিয়ে দিয়েছি, আমরা এগুলো ডিটেলস পড়িয়ে দেবো, ডিটেলস পড়িয়ে দেবো। 20 নাম্বারটা উত্তর করে। 20 নাম্বার যে প্রশ্নটি আছে, অন্যদিকে অন্যদিকে মন নেই যার বাক্যটির এক কথা প্রকাশ কি হবে? অন্যদিকে মন নেই যার বাক্যটির এক কথা প্রকাশ কি হবে? এটা একটু উত্তর করেন, 20 নাম্বারটা উত্তর করেন। 20 নাম্বারটি উত্তর করে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হ্যাঁ, 20 নাম্বার উত্তর করেন। হ্যাঁ, 20-এর উত্তর করেছেন রেজা সাহেব, 20-এর 3। মারুফ ইসলাম বলেছেন 20-এর 1। আশরাফুল উত্তর করেছেন 20-এর 3। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, অন্যদিকে মন, অন্যদিকে মন নেই যার, দেখেন কয়েকটা বিষয় আছে। একটা এখানে যে আছে, এই যে কথাটা অন্যদিকে মন, কথাটা আছে মন, এখানে মন। এরপরে দেখতে পাচ্ছেন নেই যার, নেই যেটা সেটা হচ্ছে অন, অন। আর এখানে যে আছে অন্য, এখানে দেখেন মন যেটা আছে। আচ্ছা, কোন অপশনের মধ্যে মন আছে একটু বলেন তো, কোন অপশনের মধ্যে? অনন্য মনা, অনাপেক্ষ, অগত্যা, অনন্য পায়, কোনটার মধ্যে? অন্যদিকে মন নেই যার, তাহলে মন আছে কোনটা? নিশ্চয় মন আছে, অনন্য মনা, তাহলে এটা হবে উত্তর। এখানে তো মন কথাটাই নেই, তাহলে উত্তর হবে কিভাবে? আর এটা হচ্ছে এক কথা প্রকাশ, মুখস্থ করতে হবে। আর আমাদের এত এক কথা প্রকাশের জন্য তো আপনাদের জন্য আমি এই শীট রেখেছি, এই যে এই শীট রেখেছি এক কথা প্রকাশ, এই যে এক কথা প্রকাশ, আপনাদের জন্য এই শীট রেখেছি এক কথা প্রকাশ। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি, এখানে আমি কালার কোড ব্যবহার করেছি। এখানে এই যে সন্ধি, সন্ধি খুবই একটা ভাইটাল। আর সন্ধির মধ্যে আপনারা জানেন এই প্রশ্নটা এসেছে মনি চৌধুরীর বই থেকে। আপনারা হচ্ছে যদি দেখেন, মনি চৌধুরীর বইতে 318টি সন্ধি আছে, 318টি সন্ধি আছে। 318টি সন্ধি থেকেই বাংলাদেশের যত চাকরি পরীক্ষা সব জায়গায় ওইখান থেকে আসে। আমরা যদি দেখি এই জায়গার মধ্যে একটু দেখেন, মনি চৌধুরী ব্যাকরণ থেকে, এই যে বনস্পতি, কতগুলো সন্ধি আছে, নিপাতনে সিদ্ধ, আমি এখানে ফরজ লিখে রাখছি, আচ্ছা মুখস্থ করা ফরজ। আর বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধিটা ওয়াজিব লিখে রাখছে, কখনো বিশেষ নিয়ম থেকে, কখনো হচ্ছে নিপাতন থেকে। নিপাতন এটা ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি থেকে এসেছে। এই যে বন যোগপতি বনস্পতি, বন যোগপতি বনস্পতি, বন যোগপতি বনস্পতি, এগুলো আপনার মুখস্থ করা লাগবে। নিপাতনের সিদ্ধ, নিপাতন মানে হচ্ছে খেলাপে কেয়াস, খেলাপে কেয়াস মানে তার নিয়ম নেই, তাকে মুখস্থ করতে হবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কোনটা উত্তর? 21 নাম্বারটা করেন তো। 21, বনস্পতি শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? বনস্পতি, 21 নাম্বার, 21 নাম্বারটার উত্তর করবে। এবং আপনাদের হচ্ছে ক্লাস শেষে, আপনাদের যদি কারো, আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি, আমাদের আরো ফ্রি ক্লাস হবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখানে প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্ন থাকলে এখানে প্রশ্নগুলো করতে পারেন। 21 নম্বরে উত্তর করেন। 21 নম্বরে বনস্পতি উত্তর করেছেন হচ্ছেন রেজা, উত্তর করেছেন 21-এর খ। শাহিদুল, শাহিদুল ইসলাম উত্তর করেছেন 21-এর খ। দুইজনে উত্তর করেছেন 21-এর খ। আচ্ছা, দুইজনে উত্তর করেছেন 21-এর খ। বনস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? বনস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে বন যোগপতি, এটা নিপাতনে সিদ্ধ। মনি চৌধুরীর বইয়ের এই জায়গার মধ্যে আছে বন যোগপতি, মনি চৌধুরী বইয়ের 42 পৃষ্ঠা, 42 পৃষ্ঠার আমাদের পুরাতন ব্যাকরণটার 42 পৃষ্ঠার মধ্যে আছে বন যোগপতি। এটা হচ্ছে এই যে সন্ধিটা 21-এর 3 নাম্বার। আর এটা তো হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা, এটা বন যোগপতি, নিপাতনে ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, 21-এর গ নাম্বার শহীদুল ইসলামেরটা হয়েছে, শহীদুল ইসলামেরটা 21-এর। আচ্ছা, এরপরে যদি আমরা প্রশ্নে যাই, এরপরে প্রশ্নটাতে আসছি নিপাতনে। আচ্ছা, কর্তব্য প্রকৃতি প্রত্যয়,
আচ্ছা, প্রকৃতি প্রত্যয়ের জন্য আমাদের আয়োজন হচ্ছে, আচ্ছা, ক্রিযুক্তব্য আমরা কিছু প্রকৃতি শিখাবো। আমি বিগত যত বছর আছে, নিবন্ধনের বলেন, বিসিএস পরীক্ষা বলেন, আমি প্রশ্ন থেকে কিছু মূল বের করে রেখেছি। কিছু মূল, যেটাকে মাদ্দা অংশটুকু, যে মূল অংশটিকে জানলে, যেমন কর্তব্যের মূলে হচ্ছে বা হচ্ছে, আপনারা একটু 22-এর উত্তর করেন, কোনটা হবে 22-এর, কোনটা হবে? আমরা আগে আগে যেটা আপনাদের প্রকৃতিপত্র অনেক সহজ, অর্থাৎ আপনাদেরকে আমি কিছু মূল শব্দের, অর্থাৎ একাধিক শব্দ, যেমন কর্তব্যের মূলে হচ্ছে ক্রি, কর্তার মূলে হচ্ছে ক্রি, আর কৃতর মূলে হচ্ছে ক্রি, আচ্ছা, এরপরে কর্তৃর মূলে হচ্ছে ক্রি। এইভাবে একাধিক শব্দ লিখবো। একাধিক শব্দের যখন মূলটা শিখবেন, তাহলে আপনি প্রকৃতি পড়তে পারবেন। প্রকৃতি পত্র হিউজ পরিমাণে আপনাদের ম্যাটেরিয়ালস আছে যে প্রকৃতি পত্রের জন্য। এটা মণি চৌধুরী বই বলেন, এরপরে হচ্ছে আপনার অন্যান্য চাকরির ক্ষেত্রে সবগুলো একত্র করে দিন, সবগুলো। 22 নম্বর উত্তর করেন। এটা তো একটা কমন জিনিস, এটা কমন থেকে আসছে, ক্রিযুক্তব্য। 22 নাম্বার, 22-এর উত্তর করেছেন হচ্ছেন রেজা, 22-এর ঘ, 4-এর ঘ, 22-এর হচ্ছে আশরাফুল হচ্ছেন 22-এর 4, মারুফ ইসলাম করেছেন হচ্ছেন 22-এর 4, 22-এর 4 ক্রিযুক্তব্য, কর্তব্য। এখন আসেন, এইটার জন্য কি কি ম্যাটেরিয়ালস দেব, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আর কি। আপনারা একটু দেখেন তো, এই ম্যাটেরিয়ালসটা আমরা কি কি ম্যাটেরিয়ালস দিব সেটা একটু দেখেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ফাইলটা দেখাচ্ছি আমাদের। আমি অনেকগুলো ফাইল এখানে ওপেন করা যাচ্ছিল না, কয়টা ফাইল ওপেন করব? আপনারা যদি এখানে দেখেন একটু, আমাদের যে প্রকৃতি প্রত্যয় আছে, প্রকৃতি প্রত্যয়ের জন্য আমাদের কি কি আয়োজন আছে দেখেন একটু, প্রকৃতি প্রত্যয়ের। আচ্ছা, এই যে প্রকৃতি প্রত্যয়, এই জায়গার মধ্যে প্রকৃতি প্রত্যয়ের, এই যে দেখেন প্রকৃতি প্রত্যয়, এই যে এই জায়গা একটু দেখেন, এই জায়গাটা যদি একটু দেখেন তাহলে বুঝবেন আপনাদের জন্য কি পরিমাণ ম্যাটেরিয়ালস আমরা হচ্ছে রেখে দিয়েছি, এবং যেটা আপনাদেরকে দিব, যেটা আপনাদেরকে দিব একটু বড় হয়ে গেছে, বেশি জুম ইন হয়েছে। আচ্ছা, এই যে জায়গায় দেখেন, এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু বলেন, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, একটু ছোট করি। এই যে এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন শব্দের প্রকৃতি বা মূল না জানার কারণে প্রকৃতি প্রত্যয় আমাদের অধরাই থেকে যায়। তাই কিছু গুরুত্বপূর্ণ শব্দের প্রকৃতি বা মূল উল্লেখ করা হলো। ধোয়া, ধু, নীতি, নয়ন, নায়ক, নেওয়া, নি। এই যে মূলটা শিখলেই প্রকৃতি প্রত্যয় শেষ, আর কিছু দরকার নেই। আপনি অপশনের মূল দিয়ে চিনে ফেলবেন, মূল দিয়ে চিনে ফেলবেন। চেনা, চীনা, চীন, কান্না, কাঁদন, কাঁদুনি, কাঁদুনি, কাঁদা, কাঁদ, কওয়া, কহন, কইয়ে, এটা হচ্ছে ক। কর্তা, কার্য মানে কারক, করণীয়, এটা হচ্ছে ক্রি। দেখছেন, কর্তা, কর্তব্য, কার্য, কারক, করণীয়, এটা হচ্ছে ক্রি হবে। দর্শক, দর্শনীয়, দর্শন, এটা হবে দৃশ। এইভাবে আমি কি করি জানেন, মাদ্দা শিখাই। এই যে মাদ্দা, এই যে মাদ্দা। তাহলে কত শব্দ আছে এখানে? তো 200-300 শব্দ হয়ে যাবে, 200 শব্দ হয়ে যাবে অলরেডি। তাহলে 200 শব্দের প্রকৃতি করতে পারবেন। আমি মাদ্দা শিখে, বাদ্দা, এটা হচ্ছে ধাতু চিহ্ন আছে, এটা ক্রিয়া প্রকৃতির। আর যে নাম প্রকৃতি দেখেন, নাম প্রকৃতি দেখেন, এই যে এগুলো শিখলেই নাম প্রকৃতি শেষ, আর লাগে না, আর লাগে না বাড়তি। এগুলো শিখলে হবে নাম প্রকৃতি। এই যে এই পাশে নাই, এই যে এই জায়গায় এইটুকু নাম প্রকৃতি। এই মাদ্দাটা চিনতে হবে, নাম প্রকৃতির মাদ্দা। মানবের মূলে মনু, গৌরবের মূলে গুরু, লাঘবের মূলে লঘু, পঙ্কিলে হচ্ছে পঙ্ক, বৈদিক বৈদ্য বা বৈদিক হচ্ছে বেদ, ধার্মিকের ধর্ম, নাব্য বা নাবিকের নৌ, কায়িকের কায়া, সাহিত্যিকের সাহিত্য, গরিমার গুরু, দ্রাগিমার দীর্ঘ, চৌর্য চোর, দৈত্য দিতি, কৈশোর মানে হচ্ছে কৈশোর কিশোর, সৌর সূর্য, এরপর হচ্ছে শৈশব শিশু। এইভাবে, অর্থাৎ আপনি প্রকৃতিটা মুখস্থ করবেন, প্রকৃতিটা মুখস্থ করলেই হচ্ছে আপনি এই অংশটা পারবেন। এই ম্যাটেরিয়ালস গুলো আপনাদেরকে দেওয়া হবে। অর্থাৎ কর্তব্য হচ্ছে ক্রিযুক্তব্য। তারপরের প্রশ্ন আসি আমরা, এখানে এখানেও কিছু শব্দ দেওয়া হয়েছে প্রকৃতি প্রত্যয়, এখানে এখানে এই জায়গার মধ্যে একটু আলোচনা আছে। এইখানে আলোচনাটা আপনারা যদি একটু নোট করতে বলেন, আমি একটু কিছু লেখাবো, আপনি একটু লিখবেন, আমি একটু লেখাই। এই যে দেখেন, এখানে বলছে যে উপসর্গ কোন জাতীয় শব্দাংশ, উপসর্গ কোন জাতীয় শব্দাংশ, কি বিশেষ্য নাকি অব্যয় নাকি হচ্ছে সর্বনাম নাকি বিশেষণ। আমি একটু নোট ওপেন করি, নোট ওপেন করে আপনাদেরকে কিছু একটা লেখাই, আপনারা একটু দেখবেন, ধৈর্য ধরে এটা একটু নোট করবেন। একটা ভ্যালুয়েবল জিনিস আজকে আপনাদেরকে লেখাবো। আচ্ছা, উপসর্গ কোন জাতীয় শব্দাংশ, এটা একটু উত্তর করবেন। কি বিশেষ্য, সর্বনাম, অব্যয়, বিশেষণ। আর নোট ওপেন করেছি, একটু দেখেন উপসর্গের বিষয়টা। আজকে তো তেমন আমি লিখাইনি, আপনাদেরকে অনেক লিখাবো, ঠিক আছে, অনেক লিখাবো। দেখেন আমি এখানে লিখলাম হচ্ছে, দেখেন অব্যয়,
অব্যয়। আচ্ছা দেখেন এটাকে যদি ভাঙি, অ বে, অ বে যেটাকে আমরা বলি ন বে, যার বে বা খরচ নাই, অব্যয় ন বে, এটা হচ্ছে নয় তৎপুরুষ। অব্যয় অ বে ন বে, যার বে বা খরচ নেই। তাহলে বে বা খরচ নেই, এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা, বে বা খরচ নেই? আচ্ছা এবার আসি অব্যয় নামে বাংলা, অব্যয় বাংলা ব্যাকরণে কি কি নাম নিয়ে বিভিন্ন জায়গায় ঢুকে আছে, আমি সেগুলো একটু দেখাবো। অব্যয় কি কি নামে ঢুকে আছে দেখেন একটু। নাম্বার 1, উপসর্গ। নাম্বার 2, ঠিক আছে, প্রত্যয়। নাম্বার 3, আমি উদাহরণ দেবো আবার। নাম্বার 3, অনুসর্গ। নাম্বার 4, বচন। নাম্বার 5, নির্দেশক। নাম্বার 6, যোজক। নাম্বার 7, আবেগ। আচ্ছা এদিকে লিখি, আবেগের পরে 8 নাম্বার, বিভক্তি। ঠিক আছে, তারপরে হচ্ছে যেটা হচ্ছে আমরা যদি দেখি এই ধনাত্মক বা অনুকার, অনুকার শব্দ। নাম্বার 10, বিভক্তি, অনুসর্গ, বচন। এরপরে আসেন বলক, বলক। এগুলো অব্যয় বাংলা ব্যাকরণে এত নামে ঢুকে আছে, অব্যয় এত নামে ঢুকে আছে। উপসর্গ দেখেন, প্র, পরা, এগুলো অব্যয়। শব্দাংশ, নট শব্দ, শব্দের সাথে যুক্ত হয়, তাদের নিজস্ব ব্যয় বা খরচ নেই, তারা যা আছে তারা কমে না বাড়ে না। যেমন কর থেকে করা, করে, করেন, এরকম হয়। কিন্তু অব্যয় যেগুলো তাদের নিজস্ব পরিবর্তন নাই, কিন্তু অন্যকে তারা প্রভাবিত করে। নিজের পরিবর্তন হবে না, অন্যকে পরিবর্তন করবে। অবে, তাদের ব্যয় বা খরচ নাই। অব্যয় শব্দটা স্বয়ং নয় তৎপুরুষ হয়, তৎপুরুষ সমাস হয়। আর উপসর্গ অব্যয়, প্রত্যয় এক ধরনের অব্যয়, অনুসর্গ এক ধরনের অব্যয়, বচন এক ধরনের অব্যয়, নির্দেশক এক ধরনের অব্যয়, যোজক এক ধরনের অব্যয়, আবেগ এক ধরনের অব্যয়, বিভক্তি এক ধরনের অব্যয়, অনুকার শব্দ এক ধরনের অব্যয়, বলক এক ধরনের অব্যয়। আমি একটু উদাহরণ দিচ্ছি অল্প অল্প করে। প্রত্যয়, ই, ইন, ইক, এগুলো প্রত্যয়। অনুসর্গ হতে, মাঝে, মধ্যে, বিনা, বিহনে, আরো আছে এভাবে প্রায় 43টার মতো আছে। বচন রা, এরা, গুলু, গুলি, এইভাবে। মন্ডলী, বর্গ, বৃন্দ, নিচয়, রাজি, রাশি, মালা, জুত, পাল, ধাম, এগুলো নিকর। নির্দেশক, নির্দেশক হচ্ছে যে টি টা খানাখানি গাছাগাছি, যে টি টা খানা খানি, সব এগুলো অব্যয়, সব এগুলো অব্যয়। যোজক যেটা কানেকশন করবে, এবং, ও, আর, এগুলো এগুলো যোজক, এগুলো যোজক। আরো আছে আবেগ, বিস্ময় সূচক, যে ছি, ছি, আ, এরপর হচ্ছে বাহ, এগুলো এগুলো অব্যয়, এগুলো সব মানে অব্যয়, আবেগ, বিস্ময় সূচক। বিভক্তি কে, রে, এ, অ, তে। অনুকার দ্বিত্ব, ফোরা টন টন, এই যে যদি এরকম বলে টন টন, ফোরা টন টন। বলক, বলক হচ্ছে ই, তারপরে হচ্ছে ও, এগুলো সব, এগুলো অব্যয়, সব অব্যয়, সব সব অব্যয় এগুলো। তাহলে আমাদের প্রশ্ন কি দেখেন, প্রশ্ন হচ্ছে এইরকম করে, উপসর্গ কোন জাতীয় শব্দাংশ, উপসর্গ কোন জাতীয় শব্দাংশ। তাইলে হচ্ছে উপসর্গ কোন জাতীয় শব্দাংশ, এটা আমরা পাবো হচ্ছে অব্যয় হিসেবে পাবো। এরপরের প্রশ্ন যাচ্ছে আমরা একটু,
এর মধ্যে আপনাদের কোনো কমেন্ট আছে কিনা সেটা একটু দেখি, এর মধ্যে কোনো কমেন্ট আছে কিনা। আচ্ছা দেখেন, এটা কমেন্ট করেন যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? কমা অপেক্ষা বেশি বিরতি হলে, কমা অপেক্ষা বেশি বিরতি হলে কোন বিরাম চিহ্ন বসে? এটা একটু বলেন, এটা একটু উত্তর করেন, এটা একটু উত্তর করেন। আপনাদের যারা চাকরির প্রত্যাশী তাদের চোখে ঘুম আসবে না, পড়ার জন্য উদ্গ্রীব থাকবেন। একটা চাকরি সোনার হরিণ। বাংলাদেশের জনসংখ্যা ডেনসিটি বেশি, জনসংখ্যা বেশি, কম্পিটিটর বেশি, ফ্যামিলির ভিতরে খাওয়ানোর মেম্বার বেশি, সব বেশি। বেশির মধ্যে যদি কঠিন মনে করি পিছপা হন তাহলে কখনো সম্ভব না। কঠিনকে কঠিন করে ভালোবাসতে হবে, কঠিনকে কঠিন করে ভালোবাসতে হবে। ঠিক আছে, 24 নাম্বার উত্তর করেন, 24 উত্তর করেন। 24 উত্তর করেছেন আশরাফুল ইসলাম, করেছেন 24-এর হচ্ছেন 3। ফয়সাল আহমেদ করেছেন 24-এর 1। 24-এর 1 উত্তর করেছেন ফয়সাল আহমেদ। দেখি আর কেউ আছেন কিনা কোনটা উত্তর করবেন। আচ্ছা, আশরাফুল ইসলাম উত্তর করেছেন হচ্ছেন 24-এর ক। 24-এর ক, কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটা ব্যবহৃত হয়? কোনটা ব্যবহৃত হয়? এটাও মনি চৌধুরী বই থেকে আসছে, এটাও মনি চৌধুরী বই থেকে। অর্থাৎ আমি দেখেছি পুরাতন সাহিত্যিক থেকে প্রশ্ন এসেছে, রবীন্দ্র থেকে প্রশ্ন এসেছে, নজরুল থেকে প্রশ্ন এসেছে, মাইকেল থেকে প্রশ্ন এসেছে, মুখস্থবিদ্যা থেকে এসেছে, আর মনি চৌধুরী ব্যাকরণ থেকে এসেছে। 18 নম্বর কলেজ নিবন্ধন মনির চৌধুরী ব্যাকরণের বাইরে প্রশ্ন হয়নি, ব্যাকরণের প্রশ্ন মনির চৌধুরী থেকে এসেছে। সুতরাং আপনাকে পুরাতনকে ভালোবাসতে হবে, পুরাতনে ফিরে যেতে হবে। নতুন যে ব্যাকরণটা করেছে, নতুন ব্যাকরণটা যথেষ্ট ফ্রুইটফুল না বলে এটা থেকে প্রশ্ন নিকে করে না, রুচি ধরে না, কারণ এটা হচ্ছে এটা গতানুগতিক, এটা নর্মাল খাত ছাড়া ব্যাকরণ করেছে। আচ্ছা, তো এখানে অনেকে উত্তর করেছেন হচ্ছেন ক, অনেকে ক উত্তর করেছেন 24-এর। ঠিক আছে, না আপনাদেরকে বলে রাখি কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন, যে কমার উপরে ডট, এটা কমার চেয়ে বেশি, কমা থেকে বেশি বিরতি, কমার উপরে ডট সেমিকোলন, কমার চেয়ে বেশি, এটা মনি চৌধুরী ব্যাকরণ থেকে করেছি। আচ্ছা, আপনারা দেখেন এটা, এটা হচ্ছে সেমিকোলন হবে, সেমিকোলন, সেমিকোলন, কমা থেকে একটু বেশি সেমিকোলন হবে। আচ্ছা, এই যে সেমিকোলন, সেমিকোলন ব্যাখ্যার মধ্যে দেওয়া আছে, ব্যাখ্যার মধ্যে ব্যাখ্যা দেখেন, আবারও আবারও লেখকদের জীবনী থেকে এসেছে, মাঝখান দিয়ে মাত্র 5-6টা প্রশ্ন, মাত্র 5-6টা ব্যাকরণ। দেখেন, তার মানে আমি যে আপনাদেরকে ব্যাকরণ নিয়ে পড়ার করব, ব্যাকরণ থেকে কিন্তু কম আসি, ব্যাকরণ থেকে কিন্তু কম আসি। আপনার কাছে মুখস্থ বিদ্যা থেকে, আপনার কবি সাহিত্যিকদের জীবনী থেকে আপনি যেটার মধ্যে বেশি শ্রম দিতে হবে সেখান থেকে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে প্রশ্নটা উত্তর করেন। 25 নাম্বার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্মানসূচক ডিলিট, ডিলেট না ডিলিট ডক্টর অফ লিটারেচার, যেটা লিটারেচার যে ডিগ্রি প্রদান করেছে কোন বিশ্ববিদ্যালয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করেছে কোন বিশ্ববিদ্যালয়? এই 25 নাম্বার প্রশ্নটি আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন, এটা উত্তর করেন, এটা উত্তর করেন কোনটি? আচ্ছা, এর মধ্যে উত্তর করেছেন এই যে উত্তর করেছেন হচ্ছেন মারুফ ইসলাম, উত্তর করেছেন হচ্ছে খ। এরপরে হচ্ছে যে জিহাদুল ইসলাম রাজা উত্তর করেছেন 25-এর খ। আচ্ছা, দুইটাও পেয়েছি, বাকিরা কি উত্তর কমেন্ট করতে কি ভুলে গেছেন নাকি? বাকিরা হচ্ছে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় দর্শক হিসেবে এসেছেন। আচ্ছা, ফয়সাল আহমেদ উত্তর করেছেন হচ্ছেন বিশ্বভারতী, অর্থাৎ হচ্ছেন 25-এর 3, 25-এর 3 উত্তর করেছেন। দেখি কারটা রাইট হয়, অনেকে উত্তর করেছেন। আচ্ছা, এরপর আশরাফুল ইসলাম উত্তর করেছেন 25-এর 3 বিশ্বভারতী। আচ্ছা, ফয়সাল শিকদার আসসালামু আলাইকুম জানিয়েছেন, আমাদের ফয়সাল সাহেব যিনি আমাদের আপনাদের ম্যাথ করাবেন স্যার এসেছেন। আচ্ছা, এখানে উত্তর হচ্ছে আপনারা জানেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে ডিলিট ডিগ্রি প্রদান করেছেন, ডিলিট ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদান করেছে। আমরা একটু উত্তরটা দেখে নিই, দেখে নিই কেন কালার কোড ব্যবহার করেছি, কালার কোড ব্যবহার করে আপনাদের এখানে দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে প্রতিষ্ঠার 16 বছরের মাথায়, সরি হ্যাঁ 16 বছরের মাথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি ডক্টর অফ লিটারেচার যেটা সেটা দিয়েছে। এছাড়া সাহিত্য অবদানের জন্য তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকে হচ্ছে 1923 খ্রিস্টাব্দে জগত্তারিণী পদক, জগত্তারিণী পদক এটা কলকাতা বিশ্ববিদ্যালয় দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে হচ্ছে ডিলিটি ডিগ্রি ডক্টর অফ লিটারেচার। অর্থাৎ আমরা আপনাদের জন্য এই এই ম্যাটেরিয়ালস গুলো আমরা দিয়েছি। আপনাদের ক্লাসটা কেমন চাহিদা পূরণ করেছে, অনেকে হয়তো এই ক্লাস দেখেছেন বা অন্য কোথায় প্রশ্নটা দেখেছেন, কিন্তু আমরা এইটার পাশাপাশি
আমরা কোন কোন টপিক পড়াবো, কোন কোন টপিক ধরবো, আমরা হচ্ছে বিগত সালের প্রত্যেকটা প্রশ্নের সমাধান করবো। বিগত সালের আমার কাছে নিবন্ধনের এই পর্যন্ত যত প্রশ্ন আছে, আমি এই পর্যন্ত নিবন্ধনের যত প্রশ্ন আছে সবগুলো সমাধান দেবো ব্যাখ্যা সহ এবং ডিটেলস পড়াবো এবং ক্লাস নিব, আনলিমিটেড ক্লাস নিব। কর্তৃপক্ষ যা দিবে তার চেয়ে বাহিরে, কর্তৃপক্ষের ক্লাস যে লিমিটেশন তার বাইরে আমি ক্লাস নিব। এবং আমি আপনাদের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা শীট, এখানে হচ্ছে কারক চিনানোর জন্য এখানে একটা শীট আছে, আর এইখানে হচ্ছে এখানে পুরাতন ব্যাকরণটা আছে, পুরাতন ব্যাকরণের ওয়ার্ড ফাইল আমার করা আছে এবং কালার কোড দিয়ে করা আছে, কালার কোড দিয়ে। এরপর আপনাদের হচ্ছে মুখস্থ বিদ্যাটা আপনারা হচ্ছে কিভাবে পারবেন পড়বেন, সেই জন্য এখানে মুখস্থ বিদ্যা দেখেন, পারিভাষিক শব্দ থেকে শুরু করে সবকিছু এই শীটের উপরে। এটা আমার 63 পৃষ্ঠার একটা মুখস্থ বিদ্যার শীট, 63 পৃষ্ঠার সব মুখস্থ বিদ্যার, যা লাগবে মুখস্থ বিদ্যা, এক কথা প্রকাশ, বাগধারা, সমর্থক শব্দ যা আছে সব। এরপরে পান সুপারি আমি বলছি যেটা মুখস্থ বিদ্যার জন্য, এটা মুখস্থ করতে হবে আপনাকে। আপনারা জানেন, আপনারা যদি কোশ্চেনটাকে যদি অ্যানালাইসিস করতে হয়, আমি আবার কোশ্চেনটাতে নিয়ে যাব, আপনাদের কোশ্চেনটাতে নিয়ে যাব, আপনারা একটু দেখবেন। ওল্ড ব্যাকরণ থেকেও আছে, নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে আপনারা দেখেন তো এই ফাইলটা কত বড়, এই ফাইলটার মধ্যে কত পৃষ্ঠা লেখা আছে, এই যে সালভিত্তিক, এখানে 63 পৃষ্ঠা, এটা 100 কত পৃষ্ঠা হবে, প্রায় বিগত সালের প্রশ্ন একটা পিডিএফ এর মধ্যে আমার আছে। তবে কর্তৃপক্ষ অনুমতি, আপনারা আমাদের হচ্ছে সেবার জন্য লং টাইম প্রসেসের, আমি মনে করি যে যে কোনো চাকরির জন্য আপনার যা লাগে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি ইউনিভার্সিটি এডমিশন টেস্ট কোচিং এ আজকে ক্লাস নিচ্ছি হচ্ছে ইউনিভার্সিটি এডমিশন কোচিং এ, এবং জবের কোচিং এ আমি দীর্ঘদিন ক্লাস নিচ্ছি, এবং অনেকগুলো জবের হচ্ছে অফলাইনে শীট তৈরি করে দেওয়া আমার। আমি মানুষটা সারাদিন অফলাইনে ব্যস্ত থাকি, এই কারণে আমাকে অনলাইনে দেখা যায় না। আর তাদরিস আমার একটা খুবই আমার স্টুডেন্ট জাহিদে এই প্ল্যাটফর্ম, এটার সে সিইও, এই জন্য হচ্ছে আমি এই প্ল্যাটফর্মে রয়ে গেছি। আমার সারাদিন, আজকে সারাদিন ক্লাস ছিল আমার অফলাইনে, আমার ম্যাটেরিয়ালস গুলো আপনাদের জন্য সবকিছু রাখা হবে, আপনারা সবকিছু পাবেন। এবং ব্যাকরণ নির্যাস, এই ব্যাকরণটার জন্য এই যে শীটটা আছে ব্যাকরণের, এইটা একটু দেখেন, এই যে এটা, এই যে ব্যাকরণের নির্যাস, এই যে ব্যাকরণের নির্যাস, পুরো ব্যাকরণটা মনির চৌধুরীর পুরো ব্যাকরণটা আমি 37 পৃষ্ঠার মধ্যে সামারি করেছি। যেখানে 216 পৃষ্ঠার ব্যাকরণ, মনির চৌধুরী 216 পৃষ্ঠার ব্যাকরণ আমি 37 পৃষ্ঠার মধ্যে সামারি করেছি। 37 পৃষ্ঠা এপি টু পিট, এটা 18 পেজ, 18 পেজের মধ্যে মনির চৌধুরীর পুরো ব্যাকরণ আমি 18 পেজের মধ্যে নিয়ে আসছি। বিলিভ হয় না? এই যে মনির চৌধুরী ব্যাকরণ খুলবেন, সূচিপত্র দেখবেন, সূচিপত্র দেখবেন, মনির চৌধুরী ব্যাকরণ খুলবেন, আমি এটাকে 18 পেজের মধ্যে নিয়ে আসছি, 18 পেজ। আর কিভাবে আনছি দেখেন, এটা একটু যদি দেখেন, একটু দেখেন, এই যে দেখেন কিভাবে আনছি। এই যে ওই বইতে ও আলতু ফালতু তথ্য না, ওই বইতে যা আছে মৌলিক, ওইটাকে আবার লিখে দিয়েছি কোনটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কোনটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপর আবার এখানে আসেন, এই যে প্রত্যেকটা তথ্য এখানে প্রশ্ন আকারে, প্রত্যেকটা এখানে প্রশ্ন আকারে, প্রত্যেকটা বিষয় এখানে প্রশ্ন আকারে। ধ্বনি তত্ত্বের, এরপর হচ্ছে আপনারা যদি দেখেন ধ্বনি পরিবর্তন, এই যে ধ্বনি বর্ণের পরে ধ্বনি তত্ত্ব, এই যে ধ্বনি তত্ত্ব, ধ্বনি পরিবর্তনের পরে এটাও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপর সন্ধি, 318টা সন্ধি, 318টা সন্ধি এক জায়গায়, 1.5 পৃষ্ঠার মধ্যে 318টা সন্ধি এক জায়গায়। এই তারপরের অংশটা যদি দেখি, এখানে আমরা বিপরীত শব্দগুলো, স্ত্রী পুরুষবাচক শব্দগুলো, তারপরে হচ্ছে এখানে দ্বিরুক্তি শব্দ, সব সংক্ষিপ্ত, সংখ্যাবাচক শব্দ সব সংক্ষিপ্ত করে নিয়েছে এক জায়গায়। এই যে বচন, পদাশ্রিত নির্দেশক সব এক জায়গায় নিয়ে আসছি, ছোট শীট 37 পৃষ্ঠার মধ্যে সবকিছু। এগুলো আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে নোট করে পড়ানো হবে। আপনারা সবাই নোট খাতা বানাবেন, নিজে ডাইজেস্ট তৈরি করবেন, যাতে নিজেরটা থেকে আপনাদের যাতে কমন পড়ে। এই যে সমাস দেখতে পাচ্ছেন, সমাস এইভাবে। সমাসের পরে আপনারা পাবেন হচ্ছেন এখানে উপসর্গ পাবেন, উপসর্গ, এই যে উপসর্গ নিয়ে কথা আছে, এই যে উপসর্গ, খাঁটি বাংলা তৎসম উপসর্গ, এগুলো, এই উপসর্গ সব এই শীটের মধ্যে সবকিছু। এরপরে প্রকৃতি প্রত্যয়, এই যে দেখছেন প্রকৃতি প্রত্যয়ের মাদ্দা, এই যে মূল মুখস্থ করবেন। আমার কয়েকভাবে শীট করা আছে, যাতে যেতে সহজে পারেন, এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। তার শীট চাই, ইনশাল্লাহ সবকিছু দেওয়া হবে, কর্তৃপক্ষ সব দিবে আপনাদের জন্য আমাদের এই আয়োজন। আপনারা ক্লাসটা কেমন লাগলো, কেমন করলেন, কেমন বিষয়ে অনুভব করলেন, এবং আমরা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে এই যে দেখেন আপনাদের নিবন্ধনের প্রশ্ন দেখেন, এই যে
এটা ছিল আজকে তো 18 নম্বর প্রশ্নটা করাইছে, 18 নম্বর প্রশ্ন করাইছে আমি 18 নম্বর পরে আপনারা দেখেন এখানে 17 নম্বর কলেজের 17 নম্বর প্রশ্ন ব্যাখ্যা সহ 17 নম্বর প্রশ্ন বাংলা অংশটুকু আলাদা 17 পরে আমরা যদি দেখি এখানে এবার প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা এই যে এখানে 16 এইভাবে প্রত্যেকটার এখানে সমাধান আছে, প্রত্যেকটার আরো ব্যাখ্যা দেব, এর মধ্যে আরো ব্যাখ্যা দিব, যেদিন যে ক্লাস হবে এগুলোর ব্যাখ্যা দেওয়া হবে, ঠিক আছে? তো আপনারা কিরকম ক্লাসটা অনুভব করলেন এবং হচ্ছে কে কে এখানে আছেন যে ভর্তি হয়েছেন, কে কে আছেন এরকম যে ভর্তি হয়েছেন, কে কে আছেন, কে কে আছেন এডমিটেড আমাকে একটু জানান। কাদের সাথে দীর্ঘদিনের পথ চলা হবে, কারা হচ্ছে জবের ফিল্ডে ফাইট করতে পারবে। আর আমি আপনাদেরই একজন, আমি আপনাদের ভিন্ন কেউ নই, আমি মাদ্রাসায় পড়ুয়া, মাদ্রাসা থেকে ঢাকা ভার্সিটিতে পড়েছি, আবার আপনাদের কি হচ্ছে দিক নির্দেশনে এসেছি। এই জন্য হচ্ছে আপনাদের লেকিংসটা আমরা যারা আছি মাদ্রাসা প্ল্যাটফর্মে তারা একটু ভালো করে রিয়েলাইজ করেছে, তারা আমরা পড়াবো। আমি দীর্ঘ 16 বছর 17 বছর দীর্ঘ 17 বছর পড়াচ্ছি, সেই 2009 সাল থেকে আমি হচ্ছে এডমিশনের সাথে জড়িত। তো সুতরাং আজকের ক্লাস আমরা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, আমরা ক্লাস করালাম 1.5 ঘন্টা। অনেকেই হচ্ছে ধৈর্য ধরে 1.5 ঘন্টা ক্লাস করেছেন। জি ফয়সাল আহমেদ যে ভর্তি হয়েছে ইতিমধ্যে, তাহলে কর্তৃপক্ষ আপনাকে সব আয়োজন করবে। রেজা সাহেব আমি ভর্তি হয়েছেন, রেজা মাশাল্লাহ, আশা করি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু, এবং প্রশ্ন করবেন। জি আশরাফুল ইসলাম, জি আসি স্যার আল মাশাল্লাহ, জি আমাকে আপনাদের স্যার বলতে হবে না, আপনারা যেহেতু হচ্ছেন শিক্ষক, পরীক্ষায় দিবেন শিক্ষকের পদে, সেহেতু আপনারাও শিক্ষক, আমি আপনাদেরকে, আপনারা আমাকে ভাই বলবেন, আমি আপনাদেরকে ভাই বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এর মধ্যে হচ্ছে শাহিদুল ইসলাম আমি আছি, জি আপনাদের জন্য এই সেবাগুলো থাকবে, দোয়া করবেন, ভালো থাকবেন, ক্লাসটা শেয়ার দিয়ে রেখে দেন। আশা করি আমরা হচ্ছে আপনাদের চাহিদা পূরণের জন্য সর্বাত্মক আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন, দেখা হবে ইনশাল্লাহ। পরবর্তী যে প্রি ক্লাসটা আমরা নেব সেটার মধ্যে ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।